ডার্মাটোলজি স্পেশালের কমন ভাইরাল ডিজিজ এই টপিক্সটা সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিভিয়াসলি আমরা ব্যাকটেরিয়াল ডিজিজ সম্পর্কে আলোচনা করেছি, ফাঙ্গাল ডিজিজ সম্পর্কে আলোচনা করেছি, মাইক্রোব্যাকটেরিয়াল ডিজিজ সম্পর্কে আলোচনা করেছি। আজকে টপিক্স আমরা কমন যে ভাইরাল ডিজিজগুলো আছে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো মোটামুটি বলা যায় যে আমাদের ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়ালের থেকেও ভাইরাল ডিজিজ অনেক বেশি। তার মানে ভাইরাস এই জিনিসগুলোর প্রকারভেদ বেশি এবং এদের অনেক ভ্যারাইটিস থাকে এবং অনেক ধরনের ভাইরাল ডিজিজ আমরা ডার্মাটোলজিতে পেয়ে থাকি। তো আমরা কমন যে ভাইরাস দিয়ে যে মানে ডিজিজগুলো হয় আমরা সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। তো আমরা কমন কিছু ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস সম্পর্কে একটু দেখি। এগুলো মাইক্রোবায়োলজিতে আপনারা এই নামগুলো দেখে আসছেন। তো ভাইরাস দুই ধরনের, বা আমরা কমন মানে ভাইরাল স্কিন ডিজিজের যে ভাইরাসগুলো থাকে তিন ধরনের ভাইরাস নিয়ে আমরা আলোচনা করি। একটা হলো ডিএনএ ভাইরাস, এরপর আছে আরএনএ ভাইরাস, 2 নম্বর আরএনএ ভাইরাস এবং 3 নম্বর আছে হার্পিস ভিরিডি বা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস বা হিউম্যান হার্পিস ভাইরাস। ঠিক আছে, তো আমরা এই 3 ক্যাটাগরির বা এই 3 গ্রুপের ভাইরাস এবং এদের অ্যাসোসিয়েটেড যে স্কিন ডিজিজগুলো আছে এইগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আমরা একটু প্রথমে খেয়াল করি আমাদের যে ডিএনএ ভ্যারিয়েন্ট বা ডিএনএ ভাইরাস যারা আছে, এখানে ফ্যামিলির কথা বলা আছে, অর্থাৎ এই ফ্যামিলি থেকে যে ভাইরাসগুলো আসে তারা কী ধরনের স্কিন বা কমন যে স্কিন ডিজিজগুলো তারা প্রডিউস করে আমরা জাস্ট একটু ওভারভিউ করে যাই, জাস্ট একটু নামগুলো দেখি। পরবর্তীতে আমরা এখানকার কমন জিনিসগুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। তো দেখেন, প্রথমে যেটা আছে হার্পিস ভিরিডি, এখান থেকে হার্পিস লেবিয়ালিস, জেনিটাল হার্পিস, চিকেন পক্স, হার্পিস জোস্টার, রোজিওলা, ঠিক আছে, সাইটোমেগালো ভাইরাস রিলেটেড ডিজিজ, ক্যাপোসিস সার্কোমা, এই জিনিসগুলো হয় আমার হার্পিস ভিরিডি দিয়ে। পক্স ভিরিডি গ্রুপের যে ইয়েগুলো আছে এগুলো হয় স্মল পক্স, মলাস্কাম, কন্টাজিওসাম। খুব কমনলি আমরা এই জিনিসগুলো এখন পাই। চেম্বার করতে গেলে চিকেন পক্স বা স্মল পক্স পাওয়া যায় না, বাট চিকেন পক্স পাওয়া যায়। চিকেন পক্স আবার এটার মধ্যে না। তো আমরা এই মলাস্কাম, কন্টাজিওসাম কিংবা আমাদের যে এই যে চিকেন পক্স উপর দেখে আসলাম হার্পিস সিমপ্লেক্স বা হার্পিস ভিরিডিতে যে মানে ডিজিজগুলো হয় এগুলো খুব কমনলি পাওয়া যায়। এরপর আছে প্যাপিলোমা ভিরিডি, এখান থেকে ওয়ার্ট বা বেরুকা ভালগারিস বা প্লান্টার ওয়ার্ট বা ফ্ল্যাট ওয়ার্ট, এই জিনিসগুলো খুব কমন। ওয়ার্টের রোগী আমি আজ পর্যন্ত আমি যতদিন ধরে চেম্বার করতেছি অ্যাটলিস্ট 50+ রোগী আমি এই ওয়ার্টের মানে ওয়ার্ট রিলেটেড রোগী আমি পাইছি আমার চেম্বারে। তার মানে এটা খুবই কমন। দেখেন, তারপর আছে আমার পার্ভোভিরিডি, এখানকার ডিজিজগুলো অত বেশি কমন না, খুব রেয়ার, এখনও পর্যন্ত আমি চেম্বার ওরকমভাবে পাইনি। এরপরে আছে দেখেন অ্যাডিনোভিরিডি, এগুলো আমাদের নন কিউটেনিয়াস বা নন স্পেসিফিক, এগুলো অত বেশি কমন না। এরপর যেটা আছে হেপাটনা ভিরিডি, এখানে আমাদের যেটা আছে সেটা হলো এই আর্টিকেরিয়ার যে রিলেটেড যে জিনিসগুলো আছে, ঠিক আছে, হেপাটাইটিস বি ভাইরাস রিলেটেড আর্টিকেরিয়া হয়। এখানে 2টা গ্রুপের আসলে ভাইরাস মিলে আমার এই সমস্যাগুলো ক্রিয়েট করে, সিঙ্গেললি এরা করে না। এরপর যেটা আছে সেটা হলো আরএনএ ভাইরাস ফ্যামিলির গ্রুপ, যেমন আছে আমার প্যারামিক্সোভিরিডির মধ্যে যেমন মিজেলস, মামস। এরপরে আমার আছে এটা হলো মোটানোভিরিডির মধ্যে আছে রুবেলা, তাছাড়া হলো ফ্লাভিভিরিডির মধ্যে আছে ডেঙ্গু, ঠিক আছে, চিকুনগুনিয়া, এই জিনিসগুলো আমরা এখানে পাবো। এরপর আমাদের পিকোর্নাভিরিডির মধ্যে যেমন এটা হলো এইস বা হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, ঠিক আছে, আমরা এটাকে লিখি HFMD, ঠিক আছে। তার মানে HFMD এটা কোন ধরনের ভাইরাস দেওয়া হয়, এটা হলো পিকোর্নাভিরিডি গ্রুপের কক্সেকি ভাইরাস দেওয়া হয় আর কি। করোনা ভিরিডির মধ্যে কোভিড-19 আছে। এরপর আমাদের রেট্রোভিরিডির মধ্যে আছে যেমন HIV, ঠিক আছে। এরপর আছে র্যাবডোভিরিডির মধ্যে আছে র্যাবিস। তো আমরা জাস্ট নামগুলো দেখতেছি, আমরা ইন ডিটেলস একটু পরে জানতে পারবো। আর আমাদের হার্পিস ভাইরাস, এটা 8টা ভ্যারাইটি আছে বা 8টা ভেরিয়েন্ট আছে যেগুলো হিউম্যানে মানুষের শরীরে ডিজিজ প্রডিউস করে, এবং এই 8টা নামই আপনাদেরকে মুখস্থ করা লাগবে, জানা লাগবে কোনটায় কোন ডিজিজ করে এটাও জানা লাগবে। সো এই জিনিসটা আপনাদের মাইক্রোবায়োলজির মধ্যে যখন আপনারা 4th ইয়ারে থাকেন, 4th ইয়ারে আপনাদেরকে এই জিনিসগুলো খুব কমনলি ধরা হয়, আপনাদের একদম মুখস্থ টুটস্থ কণ্ঠস্থ করে ভাই বোর্ডে পাঠানো হয়, কারণ এগুলো মানে খুবই পেড কোয়েশ্চেন এবং ইনফিনিটি মানে স্টার টপিক্স এরকম একটা জিনিস এই হার্পিস ভিরিডি বা হার্পিস রিলেটেড যে ডিজিজগুলো আছে এগুলো MBBS লেভেলে খুব কমনলি ধরা হয়। এবং ফাইনাল প্রফের সময় স্কিন রিলেটেড বা ডার্মাটোলজি থেকে এখানকার থেকে কোয়েশ্চেন আসে। সো এই জিনিসগুলো সম্পর্কে আশা করি আপনারা সবাই জানেন। তো আমরা একটু খেয়াল করি যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 অলওয়েজ অ্যাবভ দ্য ওয়েস্ট, ঠিক আছে, আমাদের কোমরের উপরে এই জিনিসগুলো আর কি ডিজিজ প্রডিউস করে এরা, বাট এটা নিচেও করতে পারে। আর সিমপ্লেক্স ভাইরাস 2 এটা জেনিটাল হার্পিস বলা হয়, এটা বিলো দ্য ওয়েস্ট বলি আমরা। এরপর আছে ভেরিসেলা জোস্টার, এখান থেকে চিকেন পক্স এবং হার্পিস জোস্টার হয়। এরপর আছে এপিস্টিন বার ভাইরাস, এটা কী করে ইনফেকশাস মোনোনিউক্লিওসিস। তারপর ছিল ওরাল হেরি লিউকোপ্লাকিয়া। এখন এই যে ওরাল হেরি লিউকোপ্লাকিয়া জিনিসটার সাথে হয়তো অনেক পরিচিত না, দেখেন এই যে জিব্বা এরকম সাদা সাদা এরকম লিউকোপ্লাকিয়ার মতো দেখা যায় আর কি। তো এইগুলোকে আমরা বলি ওরাল হেরি লিউকোপ্লাকিয়া। এরপরে যেটা আছে সেটা হলো সাইটোমেগালো ভাইরাস দেওয়া হয় কিউটেনিয়াস আলসার। এরপর আমাদের হিউম্যান হার্পিস ভাইরাস 6 দেওয়া হলো রোজিওলা ইনফ্যান্টাম। দেখতেই যে এরকম
দেখেন ছোটো ছোটো এরকম রেডিশ এরকম ডট 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 স্কিন পাওয়া যায়, কিন্তু নামের মধ্যে আছে রোজেলা ইনফ্যান্টাম, তার মানে এটা ইনফ্যান্টদের ক্ষেত্রে ইনফেক্ট করে আর কি। আরেকটা আছে আমার হিউম্যান হারপিস ভাইরাস 7, এটা রোজিওলা লাইক ইনফেকশন করে, ঠিক আছে। তার মানে এটার মধ্যে এতটা মানে ওয়েল ডিফাইন্ড না, দেখেন এগুলো কিন্তু ওয়েল ডিফাইন্ড, কিন্তু আমার যেটা 7 দিয়ে হয় অর্থাৎ 7 সেটা আমার রোজিওলা লাইক ইলনেসই করে, কিন্তু ওটা লেস ক্লিয়ারলি ডিফাইন, অর্থাৎ এই যে কিউটেনিয়াসের মার্জিনগুলো এটা লেস ডিফাইন, এত বেশি ক্লিন কাট মার্জিন থাকে না ওইটাতে। এরপর যেটা আছে সেটা হলো আমার হিউম্যান হারপিস ভাইরাস 8, এটাতে হয় ক্যাপোসি সার্কোমা। এখানে কিছু হাইলাইট কথাবার্তা বলা আছে, আসলে কোন জায়গায় আমরা কোন জিনিসটা পাই বা কী দেখে আমরা চিনতে পারি এই জিনিসটা এখানে বলা আছে, মেইন কোন ডিজিজ হয় আর কি। এখন আমরা মেইনলি চলে আসি আমাদের হারপিস সিমপ্লেক্স ভাইরাস, যে 8টা টাইপ আছে, 8টা ভেরিয়েন্ট আছে, 8টা ভেরিয়েন্ট নিয়ে আমরা এখানে একটু খেয়াল করবো। আমরা এখানে বেশ কিছু ছবি অ্যাড করছি আপনাদের বোঝার সুবিধার্থে, আশা করি এই ছবিগুলো দেখবেন এবং বুঝতে পারবেন এবং কোন ভাইরাস কোন ডিজিজ প্রডিউস করে এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন এবং এদের কমন সাইটগুলো মাথায় রাখতে হবে, কারণ এসবিএ কোশ্চেন আসলে কমন সাইট তুলে দিবে এবং কিছু ক্লিনিক্যাল ফিচার্স দিবে, যেগুলো পেড ক্লিনিক্যাল ফিচার্স দেখেন আমি এখানে মার্ক করে রাখছি, আপনারা এই জিনিসগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখন দেখেন হারপিস সিমপ্লেক্স ভাইরাস 1 এটা কী করে, ওরোফেশিয়াল হারপিস অর্থাৎ অ্যাবভ দ্য ওয়েস্ট কোমরের উপরে। হারপিস সিমপ্লেক্স ভাইরাস 2 এটা কী করে, জেনিটাল বা এটা জেনিটাল রিজিয়নে সব থেকে বেশি এফেক্ট করে, বাট এটার মানে এই না যে এটা আমার অ্যাবভ দ্য ওয়েস্ট এফেক্ট করতে পারবে না, দুইটাই আমার সব জায়গায় এফেক্ট করতে পারে। তার মানে 1ও আমার কী করতে পারে, বিলো দ্য ওয়েস্ট ইনফেক্ট করতে পারে, আবার টাইপ 2 ওটা আমার কী করতে পারে, অ্যাবভ দ্য ওয়েস্ট ইনফেক্ট করতে পারে। আমরা এখানে গেলেই দেখতে পারবো। দেখেন হারপিস সিমপ্লেক্স ভাইরাস 1, তার মানে 1 মানে কি, অ্যাবভ দ্য ওয়েস্ট। তাহলে দেখেন লিপ, পেরিওরাল স্কিন, ওরাল মিউকাস এরা কোমরের উপরে। দেখেন হারপিস সিমপ্লেক্স ভাইরাস 1 অথবা 2 ওরাল ক্যাভিটি, তার ওরাল ক্যাভিটি কিন্তু এখানে 2ও আছে, কিন্তু এখানে যে 1 বা 2 দুইটাই দেওয়া আছে, তার মানে এই না। ধরেন যদি 1 আমার এখানে করে থাকে 90% কেস আমার 1 দ্বারা এফেক্টেড হয়, বাকি 10% দেখা যাবে 2 দ্বারা এফেক্টেড হবে। তার মানে কমন যে জিনিসটা বেশি হয়, ধরে রাখবেন যে কোমরের উপরে সবথেকে কমনলি কারা ইনফেক্ট করে, এই হারপিস সিমপ্লেক্স ভাইরাস 1। 2ও করে, কিন্তু 2-র পরিমাণ যে 10% হইলে 1-এর পরিমাণ দেখা যাবে যে 90% কোমরের উপরে। কোমরের নিচে গেলে আবার দেখা যাবে যে 2-র পরিমাণ 90%, 1-এর পরিমাণ 10%। তার মানে পার্সেন্টেজ একটা ভেরিয়েন্ট আছে আর কি, যার কারণে এই কথাটা আসছে যে অ্যাবভ দ্য ওয়েস্ট, বিলো দ্য ওয়েস্ট, ঠিক আছে। এমনি কিন্তু এই কথাটা আসে নাই। এখন আমরা একটু খেয়াল করি হারপিস সিমপ্লেক্স ভাইরাস 1 এটা কী করে, এটা আমাদের হারপিস লেবিয়ালিস করে মুখের চারপাশে অর্থাৎ ঠোঁটের চারপাশে এরকম লেবিয়ালিস করে ছোটো ছোটো গ্রুপ ভেসিকল তৈরি করে এবং এটা খুবই পেইনফুল। দেখেন এই যে ছবিটা জুম করে দেখাচ্ছি, এখানে দেখেন এই যে ছোটো ছোটো ভেসিকলস, ঠিক আছে, এবং ক্লাস্টার করে ফেলছে একসাথে অনেকগুলো, এই যে গ্রুপ অফ ভেসিকলস এরকম আপনার প্রেজেন্ট নিয়ে আসবে মুখের চারপাশে বা ঠোঁটের চারপাশে, এই অ্যাঙ্গেল অফ মাউথের এই চারপাশ দিয়ে নিয়ে আসবে এবং এরা কি থাকবে, প্রচণ্ড পরিমাণ পেইনফুল থাকবে, মানে গ্রুপ পেইনফুল ভেসিকলস থাকবে। এবং এই ভেসিকলগুলো যখন উঠায় ফেলবেন, মানে ফেটে গেছে, ফেটে যাওয়ার পর ইরোশন হয়ে একটা ক্রাস্ট ফর্মেশন করবে, ওটা উঠা ফেলবেন, ইরাইটেমেটাস একটা বেস পাবেন, একটা লাল একটা বেস পাওয়া যায় নিচের দিকে। তাইলে এটা কোথায় হয় দেখেন, লিপ, পেরিওরাল স্কিন এবং ওরাল মিউকাসের আশপাশ হয়। এরপর দেখেন হারপিস সিমপ্লেক্স ভাইরাস মানে 2 যেটা আছে সেটা আমার কী করে, এটা 1 বা 2 ওরাল ক্যাভিটির আশপাশ দিয়ে করতে পারে এবং ওরাল ক্যাভিটির ভিতরে করে আর কি নর্মালি, ঠিক আছে। এটাতে কী ডিজিজ করে, জিঙ্গিও স্টোমাটাইটিস। এটা হলো আমাদের মুখের ভেতরে, দেখেন এই যে মুখের ভেতরে দেখেন এই যে ওরাল আলসারেটেড রিলেশন, দেখেন এই যে সাদা সাদা মনে হচ্ছে চামড়া উঠে গেছে, আর পাশ দিয়ে দেখেন লাল লাল ইরাইটেমেটাস বেস, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা এটাকে আমরা বলি জিঙ্গিও স্টোমাটাইটিস। এখানে কি থাকবে, এখানে জ্বর আসবে, পেশেন্টের জ্বর থাকবে এবং পেইনফুল ওরাল আলসার থাকবে এবং সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি পাবে। তার মানে গলার দিকে যে সার্ভাইকাল লিম্ফ নোডগুলো আছে এগুলো ফুলে ফুলে থাকবে, উঁচু উঁচু ফুলে থাকবে। আপনি এগুলো পালপেট করলে হাতে দেখবেন যে এগুলো ফুলে ফুলে আছে, মানে ইজিলি পালপেট করতে পারবেন, পালপেবল হয়ে যাবে এগুলো। এরপরে যেটা আছে যেটা হলো জেনিটাল বা অ্যানাল রিজন অথবা জেনিটাল রিজন হতে পারে, মেল ফিমেল দুই জায়গায় হতে পারে আর কি। এখানেও কী হয়, এখানেও পেইনফুল গ্রুপ ভেসিকলস থাকে, ঠিক আছে। এই ভেসিকলসগুলো পরবর্তীতে আলসার হয়ে যায় আর কি, আলসারে কনভার্ট হয়। তো দেখেন এইখানে দেখেন এই যে একদম পেনিসের, অর্থাৎ এটা হলো গ্ল্যান্ড পেনিস, এই যে এটা হলো শেপট অফ দ্য পেনিসে দেখেন এই যে এরকম ফুসকার মতো কিছু গ্রুপ অফ ভেসিকলস দেখা যাচ্ছে। এটা হলো মেল জেনিটালের ক্ষেত্রে। আর যদি ফিমেল জেনিটাল দেখেন এই যে এটা হলো ভ্যাজাইনার আশপাশে দেখেন এই যে এরকম ভেসিকলস হয়ে এগুলো রাপচার হয়ে গেছে, এখন ওই যে ইরাইথ্রোমেটাস বেস দেখা যাচ্ছে। এখানে ওইরকম পানির মতো ফোসকা পড়ে নাই, মানে ওইগুলো রাপচার হয়ে গেছে, ইরোশন হয়ে গেছে আর কি। তো এই যে জেনিটাল রিজনগুলোতে হয়, এখানে কাদের পরিমাণ বেশি দেখেন, হারপিস সিমপ্লেক্স ভাইরাস 2-র পরিমাণটা এখানে বেশি হয় আর কি। এরপর যেটা আছে সেটা হলো হারপেটিক উইটলোটা কোথায় এফেক্ট করে, এটা আমাদের ফিঙ্গারে এফেক্ট করে। তো দেখেন এই যে হারপেটিক উইটলোর দেখতে যেরকম আমাদের এই নখে বা আঙুলে এরকম দেখেন এই যে ব্লিস্টার ফর্মেশন করে আছে, ছোটো ছোটো নোডুলার ব্লিস্টার ফর্মেশন করে আছে, ঠিক আছে। তো এখানে কী থাকবে, পেইনফুল ভেসিকলস থাকে, আসলে ব্লিস্টার না, আসলে ভেসিকলস থাকে আর কি। তো এইখানে আরও একটা ছবি আছে দেখেন, এই যে এটাও কিন্তু আমার হারপেটিক উইটলো,
ঠিক আছে, হার্পেটিক উইটলো কথাটা আসলে মনে রাখবেন এটা ফিঙ্গারে করে। এরপরে চোখে কী করতে পারে, এটা হলো কনজাংটিভাইটিস অথবা ক্যারাটাইটাইটিস, অর্থাৎ এই যে চোখের দিকে তাকালে দেখবেন যে এরকম রেডিশ আই দেখা যাবে, এটা ক্যারাটাইটিস হয়ে যাবে, যার কারণে কী হবে, ফটোফোবিয়া হবে, আলোর দিকে তাকাইতে পারবে না বা ভালো করে দেখতে পারবে না, এবং কর্নিয়াল আলসারও হয়ে যেতে পারে যদি আপনি মানে ট্রিটমেন্ট এটা না করেন আর কি। এরপরে আমাদের সিএনএস ইনভলভ করলে সেটাখানে কী করে, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এনকেফালাইটিস করে। এখানে কী হয়, এনকেফালাইটিস হইলে আমাদের কী হয়, সিএনএস অল্টারেশনও হয়, নর্মাল যে এই জিনিসগুলো থাকে সব কিছু অল্টার হয়ে যায়, কনসিয়াসনেস অল্টার হইলে কি হয়, সিজার হয়, খিচুনি হয়, পেশেন্ট কী হয়, নিউরোলজিক্যাল যে সাইন সিমটমগুলো আছে এই জিনিসগুলো ডেভেলপ করে। এখন হার্পিস ভাইরাস সিমপ্লেক্সে যদি কারোর এনকেফালাইটিস হয়, আপনি যদি তার এমআরআই করেন অথবা সিটি স্ক্যান করেন, এই যে ব্রেনের মধ্যে গেলে যে এরকম জিনিস পাবেন। দেখেন এখানে সাদা সাদা হাইপোডেন্স হয়ে গেছে, এখানে দেখেন এই যে হাইপোডেন্স হয়ে আছে, ঠিক আছে, এই যে দেখেন হাইপোটেন্স হয়ে আছে। তাহলে এইগুলো কি, এনকেফালাইটিস ডিউ টু হোয়াট, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস ওয়ান দিয়ে বেশি হয়, যেহেতু অ্যাবভ দ্য ওয়েস্ট, 1 দিয়ে বেশি হয়, 2 দিয়েও হতে পারে। এরপরে যেটা আছে সেটা হলো এক্সিমা হার্পেটিকাম, খুব রেয়ার ডিজিজ এবং খুব মারাত্মক ডিজিজ। এই পেশেন্ট আসলে আপনাকে হসপিটাল অ্যাডমিশন করতে হবে এবং আপনাকে অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট দিতে হবে, ঠিক আছে। আমরা অ্যান্টিভাইরাল দিব, কিন্তু সেখানে আমরা এই ক্ষেত্রে টপিক্যাল ওরাল দেওয়ার পাশাপাশি আমরা এখানে কী করি, মানে প্যারেন্টারাল দেওয়া শুরু করে, আইভি রুটে দিই, অ্যাসাইক্লোভির দিই। আমরা আরও পরে জানতে পারবো এটা সম্পর্কে, এটাকে আমরা বলি এক্সিমা হার্পেটিকাম। এক্সিমা হার্পেটিকামে এই দেখেন এই যে মুখের আশপাশ দিয়ে এরকম ছোটো ছোটো এরকম বেসিকলস হয়ে যাবে আর কি, ঠিক আছে। এই বেসিকলসগুলো থাকবে, বেসিকলসগুলো রাপচার হয়ে পরবর্তীতে ক্রাস্ট ফর্মে ইরোশন হয়ে যাবে, আলসারও হয়ে যেতে পারে, এবং এটার সাথে পেশেন্টের কী থাকে, ফিভার থাকে। এবং এখানে একটা ক্লিনিক্যাল ফিচার্স হলো এখানে ওয়াইড স্প্রেড মোনোমরফিক পেইনফুল বেসিকলস থাকে, তার মানে বহু জায়গায়, এটা শরীরের যে কোনো জায়গায় ছড়াই যেতে পারে, এবং মোনোমরফিক এক একটা সিঙ্গেল আপনি ভেসিকল আলাদা করতে পারবেন। এর আগে একটা সিঙ্গেল করতে করতে কী হবে, মাল্টিপল জায়গায় এটা মানে এফেক্ট করা শুরু করে আর কি, এবং এটা মুখের চারপাশ থেকে শুরু করে পুরো বডিতে ছড়াই যাবে আর কি। এই দেখেন এই যে বাচ্চাটার ছবি দেখতেছেন, এখানে দেখেন এক একটা হয়ে সিঙ্গেল এই যে মোনোমরফিক, এবং পরে আস্তে আস্তে একটার সাথে একটা মিলে ক্লাস্টার হয়ে গেছে। এখন এখানে আমরা দেখতে পারলাম যে আমাদের হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 কোথায় কোথায় করে, দেখেন লিপ, পেরিওরাল এরিয়া, ওরাল মিউকোসা, ফেস, আই, ফিঙ্গার, অ্যাবভ দ্য ওয়েস্ট। 2 কোথায় করে, জেনিটালিয়া, পেরিয়ানাল রিজন, বাটক, তার মানে বিলো দ্য ওয়েস্ট। এই জিনিসগুলো আমরা বুঝলাম। এখন আমরা এই ডিজিজের এই রোগীগুলো আসলে, অর্থাৎ আমরা তো বিভিন্ন ভ্যারাইটিস দেখলাম, অর্থাৎ হার্পিস লেবিয়ালিস, জিঙ্গোভেস্টোমাটাইটিস, জেনিটাল হার্পিস, হার্পেটিক উইটলো, ক্যারাটোকনজাংটিভাইটিস, অথবা এক্সিমা হার্পেটিকাম বা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এনকেফালাইটিস, এই পেশেন্ট আসলে আপনি কি ইনভেস্টিগেশন করবেন? এখন নর্মালি আপনি মানে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আপনি ডায়াগনোসিস করতে পারেন, ক্লিনিক্যালি আপনি এটা ডায়াগনোসিস করতে পারেন যদি আপনি এই যে ফিচার্সগুলো ভালো করে জানেন, ফিচারগুলো বুঝেন, কোন ডিজিজে আপনার কী ধরনের ফিচার্স নিয়ে আসে, এটা যদি আপনার ক্লিনিক্যাল নলেজ ভালো থাকে, আপনি ক্লিনিক্যালি এটা ডায়াগনোসিস করে ফেলতে পারবেন, অন স্পট ডায়াগনোসিস। বাট আপনার যদি কনফিউশন থাকে বা আপনি যদি আরও বেশি কনফার্ম হইতে চান যে না আমি আসলে কনফার্ম হইতে চাই, ল্যাব পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে কনফার্ম হইতে হবে, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে করবেন কি, আপনি এই যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের পিসিআর করতে পারেন, অথবা আপনি করবেন ন্যাট করবেন। এটা মোর সেন্সিটিভ, ঠিক আছে, এটা মোর সেন্সিটিভ। আর একটা কী করতে পারেন, জ্যাঙ্ক স্মেয়ার করতে পারেন। এটা আপনি মাইক্রোস্কোপের নিচেই যেরকম কী করবেন, এই বিপি প্লেট দিয়ে আপনি স্কিনটা কেটে নিয়ে ওইটাকে আপনি যদি মাইক্রোস্কোপের নিচে দেখতে পান, এই যেরকম কী পাবেন, এই মাল্টি নিউক্লিয়েটেড জায়েন্ট সেল পাবেন। দেখেন এখানে একটা বড় একটা জায়েন্ট সেল আছে, তো এই জায়েন্ট সেল পাবেন কোথায়, জ্যাঙ্ক স্মেয়ারে। তাহলে জ্যাঙ্ক স্মেয়ারের ফিচার্স কী, এটা কিন্তু এসবিএতে আসে, মাল্টি নিউক্লিয়েটেড জায়েন্ট সেল। তাহলে জ্যাঙ্ক স্মেয়ারের পজিটিভ ফাইন্ডিং আপনি কখন পাবেন, মাল্টি নিউক্লিয়েটেড জায়েন্ট সেল, বাট এটা নন স্পেসিফিক, কারণ এটা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে হইতে পারে এবং এটা ফাঙ্গাস দিয়েও হইতে পারে আর কি। সো এটা দিয়ে আপনি ক্লিয়ার হইতে পারবেন না যে এটা ডিরেক্টলি আমার হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে হয়েছে কিনা। আপনি যদি ক্লিয়ার হইতে চান তাহলে পিসিআর করবেন, ঠিক আছে, পলিমারের চেইন রিয়াকশন করবেন, একদম 100% মোর সেন্সিটিভ পাবেন ওইখানে। এখন ট্রিটমেন্ট কী দেবেন, ট্রিটমেন্ট মোটামুটি ভাইরাল ডিজিজের একটা সুবিধা আছে যে ট্রিটমেন্ট মোটামুটি সব জায়গায় সেম, যে ডিজিজই হোক না কেন আপনি যদি একবার ডায়াগনোসিসে আসতে পারেন, মোটামুটি আপনি সব জায়গায় ঘুরে ফিরে দেখবেন ওই অ্যাসাইক্লোভির, ভ্যালসাইক্লোভির অথবা ফ্যামসাইক্লোভির, এই জিনিসগুলোর মধ্যে দেখবেন ঘুরে ফিরে আসে। কিন্তু তারপর আপনাকে একটু ডোজ, শিডিউল, রেজিমেন, এই জিনিসগুলো একটু মাথায় রাখা লাগবে। তো এখন দেখেন, যদি আপনার বারবার এই রিকারেন্ট হার্পিস লেভেলেসের পেশেন্ট আসে, অর্থাৎ মুখের পাশে যদি এরকম বারবার আসে, তার মানে একবার ট্রিটমেন্ট দিয়েছেন আবার হয়েছে, তাহলে কী করবেন, সেক্ষেত্রে অ্যাসাইক্লোভির দিবেন 400 মিলিগ্রাম পার ওরাল দিবেন 5 টাইমস ডে, 5 দিন। আমরা নর্মালি 5 দিন দিই না, 7 দিনের ট্রিটমেন্ট দিই। আমি নর্মালি 7 দিনের ট্রিটমেন্ট দিছি এবং 7 দিনে দেখা যায় পেশেন্ট ভালো আউটকাম আসে আর কি। তো অ্যাসাইক্লোভির দিবেন 400 মিলিগ্রাম, বাংলাদেশে 400 মিলিগ্রাম পাওয়া না গেলে 200 মিলিগ্রামেরটা দিবেন, ডবল ডোজে দিবেন, একসাথে 2টা ট্যাবলেট এবং 5 টাইমস পার ডে, ঠিক আছে, ফর 7 days দিবেন। আর যদি আপনার অ্যাসাইক্লোভির না দিতে চান তাহলে ভ্যালাসাইক্লোভির দিবেন, এটা 2 গ্রাম একবারে মানে একটা লোডিং ডোজ দিবেন এবং টোয়াইস ডেইলি, দিনে 2 বার করে দিতে হয় আর কি, ঠিক আছে।
এবং একদিনে দেয়, কিন্তু এটা আপনি এপিসোডিক দিতে পারেন, 7 দিন পর পর দিতে পারেন, অথবা একদিন তারপর একদিন পরে আবার 2 দিন, এভাবে আসলে এটা ডিপেন্ডস করে এক একজনের ইসের পরে, কন্ডিশনের উপরে ডিপেন্ডস করে। তো ওইদিকে আমরা না যাই, আপনারা মনে রাখবেন এটাই। এরপর আছে জেনিটাল হার্পিস। জেনিটাল হার্পিসের ক্ষেত্রে আপনি কী করবেন, যদি আপনার ফার্স্ট এপিসোড আসে, অর্থাৎ প্রাইমারি কেস আপনি যদি পেয়ে থাকেন, সেক্ষেত্রে অ্যাসাইক্লোভির ফার্স্ট অফ অল চয়েস হলো অ্যাসাইক্লোভির। অর্থাৎ আপনার ফার্স্ট লাইন ড্রাগ কোনটা, অ্যাসাইক্লোভির দিবেন 400 মিলিগ্রাম, এখানে পার ওরাল দিবেন 3 টাইমস ডেইলি 7 to 10 days। আর যদি রিকারেন্ট আসে সেক্ষেত্রে আপনাকে অ্যাসাইক্লোভির দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে কত মিলিগ্রাম দেবেন, ডোজ বাড়াই দিবেন ডাবল। তার মানে প্রাইমারি কেজের ক্ষেত্রে বা আপনি 400 মিলিগ্রাম দিলে, এখানে সেকেন্ডারি কেজে বা রিকারেন্ট কেজে আপনি 800 মিলিগ্রাম দেবেন, ডোজ বাড়াই দিয়েছেন। এবং দিনে কয়বার দিবেন, 2 বার দিবেন। আগে দিয়েছিলেন দিনে 3 বার, এবার দিবেন দিনে 2 বার। আগে দিয়েছিলাম 7 দিন থেকে 10 দিন, এবার দিবেন 5 দিন, কারণ ডোজ বেশি, ডিউরেশন কম। আর আগের বার ডোজ কম, ডিউরেশন বেশি, ঠিক আছে। আর যদি বেশি সিভিয়ার কন্ডিশনে চলে আসে, যদি কমপ্লেক্স অনেক বেশি কমপ্লিকেটেড কন্ডিশন করে, ওই যে আইভি অ্যাসাইক্লোভির, যেটা আমরা একটু আগে বলছিলাম যে এক্সিমা হার্পেটিকামের ক্ষেত্রে। তো যদি বেশি সিভিয়ার কন্ডিশনে চলে যায়, ধরেন আপনার ওই এনকেফালাইটিস ডেভেলপ করছে অথবা এক্সিমা হার্পেটিকাম ডেভেলপ করে আসে, তো ওই পেশেন্টগুলোকে আপনি কিন্তু এই ওরাল দিয়ে ম্যানেজ করতে পারবেন না, পেশেন্ট যে কোনো সময় খারাপ হয়ে যাবে। তো এই সিভিয়ার কন্ডিশনে বা কমপ্লিকেটেড কন্ডিশনে আপনাকে কী করতে হবে, আইভি অ্যাসাইক্লোভির দিতে হবে, ঠিক আছে। এবং আইভি অ্যাসাইক্লোভির এখানে প্রেফারেবল। দেখেন এই যে এখানে নিচে ইন্ডিকেশনও বলা আছে, এই যে এনকেফালাইটিসের ক্ষেত্রে আমাদের আইভি কন্ডিশনে দেওয়া লাগতে পারে। আর এর পাশাপাশি আপনাকে কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে হবে, যেহেতু ফিভার আছে পেশেন্টের, অবশ্যই এখানে আপনাদেরকে দিতে হবে প্যারাসিটামল দিতে হবে। অনেক বেশি ব্যথা থাকে, যেহেতু যে দেখলাম আমরা হার্পেটিক যে ল্যাবিয়ালিসগুলো থাকে ওগুলোতে পেইন থাকে, পেশেন্ট ব্যথা বলবে যে আমার খুব ব্যথা, ওরাল আলসার ব্যথা থাকবে, তো আপনাকে কী করবে, প্যারাসিটামল তো আপনাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টও দিবে, আবার অ্যান্টিপাইরেটিক ইফেক্টও দেবো। পাশাপাশি আমরা যদি ওটাতেও ব্যথা না কমে, সেক্ষেত্রে আপনাকে NSAIDসও দিতে হতে পারে। এর পাশাপাশি অ্যাডিকুয়েট হাইড্রেশন, পর্যাপ্ত পরিমাণ পানি খাবে যাতে ডিহাইড্রেশন না হয়ে যায়। লোকাল হাইজিন মেনটেন করবে, কারণ এগুলো অনেক বেশি কন্টাজিয়াস, ভাইরাল ডিজিজ যেহেতু সেহেতু কন্টাজিয়াস, তার মানে লোকাল বা পার্সোনাল হাইজিন মেনটেন করবে। এবং যেহেতু এটা কন্টাজিয়াস, সেহেতু এখানে সেক্সুয়াল অ্যাক্টিভিটিগুলো এখানে বন্ধ রাখতে হবে বা অ্যাভয়েড রাখবে। যদি কোনো ম্যারিড কাপল হয় তাদেরকে বলবেন সেপারেট থাকতে, নো সেক্সুয়াল কন্ট্যাক্ট। এরপরে আসেন আমাদের কিছু ডিফারেন্স আছে, অর্থাৎ কাদের ক্ষেত্রে আপনি কী দেখে বুঝবেন। এবং এটা হলো সহজ একটা ছক, এতক্ষণ ধরে যদি আপনি এই জিনিসগুলো দেখে থাকেন তাহলে এই জিনিসগুলো একটু ডিফারেন্সিয়েট করতে পারবেন। খুব সহজে দেখে বুঝবেন কীভাবে, যদি ওরোলেবিয়াল হার্পিস নিয়ে আসে কেউ বা হার্পিস লেবিয়ালিস নিয়ে আসে, আপনি গ্রুপড এই পেইনফুল ভেসিকলস পাবেন, এই ঠোঁটের আশপাশে কী দেখবেন, ছোটো ছোটো মনে হবে পানির মতো ফোসকা পড়ার মতো এরকম জিনিস দেখতে পারবেন, গ্রুপ পেইনফুল ভেসিকলস দেখতে পাবেন, ঠিক আছে। ট্রিটমেন্ট অফ চয়েস কি অ্যাসাইক্লোভির। জেনিটাল হার্পিস নিয়ে আসবে, এখানে আপনার ওই যে পেইনফুল গ্রুপ ভেসিকলস এখানেও পাবেন। এখানে আপনি হয়তো বা পেনিসের শ্যাফটে পাবেন, অথবা পেনিসের রুট অফ দ্য পেনিসে পাবেন, অথবা ভেজাইনার ক্ষেত্রে পাবেন, অথবা ভালভাতে পাবেন। এইসব জায়গায় আপনি কী পাবেন, এই পেইনফুল গ্রুপ ভেসিকলস পাবেন। এখানে আপনার ট্রিটমেন্ট অফ চয়েস কি অ্যাসাইক্লোভির, ঠিক আছে। হার্পেটিক সাইকোসিসটা হয় আমাদের গলাতে হয় এবং বিয়ার্ডের রিজনের মধ্যে হয় আর কি, দাড়ির মধ্যে হয়, পুরুষ মানুষের দাড়ির মধ্যে হয়, আর মহিলা হলে গলার এখানে হয়। তো দেখে মনে হয় যে এরকম, অনেক সময় ফলিকুলাইটিস মনে করতে পারেন না এটা দেখে, কিন্তু এখানে ওই যে সেই আপনার কী থাকে, এখানে ভেসিকলস থাকে। তো আপনার একটা সিমটমস বা একটা ফিচার্স আপনার মনে রাখবেন, ভেসিকলস পানির ছোটো ছোটো ফুসকার মতো পড়ে। এই ভেসিকলস দেখলেই মনে করবেন যে এটা আপনার ভাইরাল ডিজিজ এবং এটা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে হইতেছে। যে কোনো ভ্যারাইটি হতে পারে, বাট হার্পিস সিমপ্লেক্স দিয়ে হচ্ছে আর কি। তাহলে এখানে কী দেবেন, এখানে আপনাকে অ্যাসাইক্লোভির দিতে হবে, ট্রিটমেন্ট অফ চয়েস অ্যাসাইক্লোভির। এরপরে দেখেন আছে এক্সিমা হার্পেটিকাম। তো এক্সিমা হার্পেটিকাম আমরা একটু আগে বলছি যে এটা আসলে সিভিয়ার কন্ডিশনে চলে আসে, এখানে আমরা সিস্টেমিক দিই। দেখেন সিস্টেমিক অ্যাসাইক্লোভির দিব, কিন্তু সেটা সিস্টেমিক, ঠিক আছে। এবং সেটা আইভি রুটে দিয়ে দেবো আর কি, মানে ইনজেকশন ফর্মে আমরা দিই আর কি। এবং এটার এসবিআর একটা জিনিস মনে রাখবেন, এখানে মনোমরফিক পেইনফুল ভেসিকলস পাবেন কোথায়, এক্সিমা হার্পেটিকামে এখানে কী পাবেন, মনোমরফিক পেইনফুল ভেসিকলস। এখন আসেন কিছু ডিফারেন্স, বা এটা হলো আমাদের নিউনেটদের ক্ষেত্রে, একটা হলো আমাদের কনজেনিটাল হার্পিস সিমপ্লেক্স ভাইরাসে কী হইতে পারে, আর একটা আছে নিউনেটাল হার্পিস সিমপ্লেক্স ভাইরাস থেকে হতে পারে। এখন দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা বুঝেন। অর্থাৎ কনজেনিটাল হার্পিস সিমপ্লেক্স ভাইরাস মানে মায়ের পেটে থাকাকালীন, ধরেন ফার্স্ট ট্রাইমাস্টার বা সেকেন্ড ট্রাইমাস্টার বা থার্ড ট্রাইমাস্টার, যে কোনো ট্রাইমাস্টারে যে আমার কি হয়েছে, এই হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা মা এফেক্টেড হয়েছে, মা থেকে ওটা ট্রান্সমিট হয়ে বাচ্চা এফেক্টেড হয়ে গেছে। তার মানে যেহেতু এটা বাচ্চার জন্ম হওয়ার আগেই এই জিনিসটা হয়েছে, তার মানে এখানে আপনি অনেক ধরনের ডিফেক্ট পাবেন। এটা হলো সহজ কথা, যে আপনি ইন্ট্রাউটেরাইন বা কনজেনিটাল হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের পেশেন্টের মানে বাচ্চার ক্ষেত্রে আপনি অনেক বেশি ডিফেক্ট পাবেন, এখন অনেক বেশি ম্যালফরমেশন হবে। আর নিউনেটাল হার্পিস সিমপ্লেক্স ভাইরাস যেটা, সেটা হলো ডেলিভারি হওয়ার সময় এফেক্টেড হয়েছে। তার মানে ধরেন মায়ের জেনিটাল হার্পিস ছিল, এখন ওই জেনিটাল হার্পিস থাকাকালীন ওইটা ধরেন বাচ্চা শরীরে যায় নাই আগে থেকে, এখন ওইটা লোকালি ছিল। এখন ধরেন বাচ্চা যখন ডেলিভারি করছে, নর্মাল ডেলিভারি করছে অথবা ভেজাইনাল ডেলিভারি করছে, ওই ডেলিভারি হওয়ার সময় কোনো কারণে ওই ডেলিভারির মানে ভেজাইনাতে যখন বাচ্চা বের হয়েছে, তখন দেখা যাবে ওইখান থেকে ইনফেকশন বাচ্চা শরীরে ছড়াই গেছে। তারপরে বাচ্চা জন্ম হওয়ার পরে বাচ্চা শরীরে আমার ইনফেকশনটার মানে সাইন সিমটম ধরা পড়ছে। তার মানে বাচ্চা যেহেতু মানে
মানে টার্ম বেবি আর কি, বা সে কমপ্লিটলি টার্ম হওয়ার পরে জন্ম হয়েছে, তো এখানে আসলে কোনো আপনি ওই অ্যাবনর্মাল কিছু পাবেন না, এখানে কোনো বিকৃত বা কোনো কিছু অ্যাবনর্মালিটি আপনি এখানে পাবেন না। কিন্তু যেটা আমার ইন্ট্রাইউটেরাইন সেখানে কিন্তু আপনি কী পাবেন, এখানে কনজেনিটাল অনেক ম্যালফরমেশন পাবেন, কিন্তু নিওনেটাল হার্পি সিমপ্লেক্সে কোনো কনজেনিটাল ম্যালফরমেশন পাবেন না, এটাই হলো মেন কথা। তো দেখেন দুইটার মধ্যে ডিফারেন্স কি, এই যে একটু ছবিটা দেখেন, এখানে আমার এই মাথাটা অনেক ছোটো থাকে, যে চোখটা ইয়ে থাকে, এরকম র্যাশ থাকে। আর যেটা আমার বাচ্চা জন্মের পরে, তো জন্মের পরে হওয়ার কারণে এখানে আমাদের টিপিক্যাল ফিচার্সের মতো এরকম বেসিকলস থাকে, গ্রুপ বেসিকল থাকে এই মুখের মধ্যে, দেখেন এরকম জিনিসগুলো আপনারা পাবেন আর কি, যেগুলো আমরা আগে দেখে আসছি, ঠিক আছে। তো এখানে কি হয়, আমার যেটা কনজেনিটাল সেটা হয় বিফোর বার্থ, মানে ইন্ট্রা ইউটেরাইন লাইফের এটা হচ্ছে, আর এটা হলো কি হবে ডিউরিং ডেলিভারি। এখানে আমার কি হয়, ম্যাটারনাল হার্পি সিমপ্লেক্স ভাইরাস দ্বারা ইনফেকশন হয়, আর এখানে কি হয়, জেনিটাল হার্পি সিমপ্লেক্স ভাইরাস দিয়ে ইনফেকশন হয়। এখানে আমার কি থাকে, ভেসিকলস স্কার ইরোশন থাকে, আর এখানে গ্রুপ ভেসিকলস থাকে। এখানে গ্রুপ ভেসিকলস একদম কমন অ্যাডাল্টের ক্ষেত্রে যেরকম ইনফেকশনের মানে ক্লিনিক্যাল ফিচার শো করে, ওখানেও সেমভাবে করে। এখানে দেখেন কোরিওরেটিনাইটিস করে, মাইক্রোপথ্যালেমিয়া, এই যে এখানে আমার মাথা ছোটো হয়, ঠিক আছে, চোখ ছোটো হয়, এই যে মাইক্রোকেফালি চোখ ছোটো হয়, তারপরে মাইক্রোপথ্যালেমিয়া এখানে চোখ ছোটো হয়েছে, মাইক্রোকেফালিতে মাথা ছোটো হয়েছে। এরপর দেখেন ইন্ট্রাইউটেরিয়ান গ্রোথ রিটার্ডেশন, এখানে বাচ্চার গ্রোথের মানে ইয়ে হয় আর কি, ইন্ট্রাইউটেরিয়ান গ্রোথ রিটার্ডেশন হয় আর কি, বাচ্চার লিম্ব অ্যাবনর্মালিটি হয়, বিভিন্ন রকম শারীরিক অ্যাবনর্মালিটি এখানে দেখা যাবে, কনজেনিটাল অনেক ম্যালফরমেশন এখানে তৈরি হয়। আর এখানে কি থাকে, এনকেফালাইটিস হয়, যেহেতু বাচ্চা জন্ম হওয়ার পরেই হয় এবং বাচ্চার ইমিউনিটি অত ভালো থাকে না, তো এটা মানে জেনিটাল হার্পিস যাওয়ার সাথে সাথে ও কী করে, এনকেফালাইটিস ডেভেলপ করে। এনকেফালাইটিস হলে বাচ্চা সিজারের হিস্ট্রি থাকে, বা সিজার নিয়ে মানে সিজার হয় আর কি। এরপরে আর কি দেখতে পারবেন, এখানে আপনার ট্রিটমেন্ট কী করতে পারেন, যদি আগে থেকে ট্রিটমেন্ট করতে পারেন, সেটা হলো ম্যাটারনাল অ্যাসাইক্লোভির দিলে ওই জিনিসটা হয় না আর কি, অর্থাৎ এই যে আমার যে কনজেনিটাল হার্পি সিমপ্লেক্স এটা হয় না। আর এই ক্ষেত্রে কী হবে, যদি বাচ্চা জন্ম নিয়ে নিছে এবং আমার এখানে এনকেফালাইটিস হয়ে যাচ্ছে বা সিজার হচ্ছে, তখন এখানে আপনি আইভি অ্যাসাইক্লোভির দিতে হবে। তার মানে এনকেফালাইটিস হইলে বা সিজার হইলে পেশেন্টকে আপনার আইভি অ্যাসাইক্লোভির না দিলে আপনার পেশেন্ট ভালো হবে না বা খারাপ হয়ে যাবে আরও। আর এটা কী হয়, যে ট্রান্সপ্লাসেন্টাল মানে প্লাসেন্টা দিয়ে মা ইনফেক্টেড হয়, তারপর প্লাসেন্টা ক্রস করে বাচ্চা শরীরে যায়। আর এটা হলো ইন্ট্রাপার্টাম, অর্থাৎ ডেলিভারির সময় এটা ট্রান্সমিশন হয়েছে। তাহলে আশা করি দুইটা জিনিস বুঝতে পারছেন, যে আমার যখন কনজেনিটাল হার্পি সিমপ্লেক্স ভাইরাস দিয়ে এফেক্টেড হবে বাচ্চা বিকলাঙ্গ হবে, আর যখন নিওনেটাল হার্পি সিমপ্লেক্স দিয়ে হবে বাচ্চা বিকলাঙ্গ হবে না, কিন্তু বাচ্চা জন্ম হওয়ার পর বাচ্চা মারাত্মকভাবে এফেক্টেড হয়ে কী হবে, এখানে আমার এনকেফালাইটিস ডেভেলপ করবে, সিজার ডেভেলপ করবে, অর্থাৎ এখানে আপনার ট্রিটমেন্ট কিন্তু আরও বেশি অ্যাগ্রেসিভ নিতে হয় আর কি। এখন আসেন ভেরিসেলা চিকেন পক্স। তো এই চিকেন পক্স আপনারা খুব কমনলি পাবেন, এটা চেম্বারে গেলে যদি প্রত্যেক দিন 10টা রোগী দেখেন, একটা অন্তত এই চিকেন পক্সের রোগী পাওয়ার একটা হিস্ট্রি মানে পাওয়ার সম্ভব অনেক বেশি, এত কমন। তো এখন এই জিনিসটা যেই ভাইরাস দেওয়া হয় সেটা হলো ভেরিসেলা জোস্টার ভাইরাস। এটা অবশ্যই এয়ারবর্ন ড্রপলেট দেওয়া হয়, অর্থাৎ হাসি কাশির মাধ্যমে ছড়ায় এবং ডিরেক্ট কন্টাক্ট, একজন আরেকজনকে মানে ছুঁইলে বা তার ব্যবহার করা জিনিসপত্র সংস্পর্শে আসলে সেখান থেকে এই জিনিসটা ছড়ায়, কারণ এটা খুবই হাইলি কন্টাজিয়াস। এবং এটা একবার ঢুকলে আপনার শরীরে ঢোকার পর সাথে সাথে আপনার শরীরে সিমটম দেবে না, এটা ইনকিউবেশন পিরিয়ড থাকবে। এই ইনকিউবেশন পিরিয়ড হলো 10 থেকে 21 দিন পর্যন্ত, তারপর অর্থাৎ 3 সপ্তাহ পর্যন্ত এটা আমার শরীরে ইনকিউবেশন স্টেজে থাকতে পারে, তারপরে আসলে বিভিন্ন রকম সাইন সিমটম দেখাবে। এখন প্রথমে কি দেখাবে, প্রথমে দেখাবে আপনার জ্বর হওয়ার পর আপনার হেডেক হবে এবং শরীরে র্যাশ অ্যাপিয়ার করবে। র্যাশটা নর্মালি সবার আগে শুরু হয় আমাদের এই ফেসে অথবা ট্রাঙ্কে প্রথমে অ্যাপিয়ার করে। তো এই প্রথমে আমার ফেস বা ট্রাঙ্ক থেকে অ্যাপিয়ার করে, তারপর আমার শরীরের অন্য দিকে যায়, মানে স্কাল্পের ভিতরে যায়, হাতে যায়, পায়ে যায়, বুকে বা পেটে টেটে দিয়ে পিটি দিয়ে সব জায়গায় ছড়ায় যায়। তো এই কারণে এটাকে আমরা বলি হলো সেন্ট্রিপিটাল, তার মানে প্রথমে সেন্টারে হয়, সেন্টার থেকে পেরিফেরির দিকে যায়, এই জন্য এটাকে বলা হয় সেন্ট্রিপিটাল। তো প্রথমে কি থাকে, যে আমার ম্যাকিউল থাকে, প্রথমে একটু কালারটা চেঞ্জ হয়, তারপরে ওখানে একটা প্যাপুল ফর্মেশন হয়, প্যাপুলটা আস্তে আস্তে একটু বড় হয়ে এই যেরকম দেখেন বেসিকলস ফর্মেশন করে ফেলছে, মনে হচ্ছে একদম ফোসকা পড়ে গেছে, গরম কিছু লাগলে যেরকম স্কিনে ফোসকা পড়ে ওরকম ফোসকা পড়ার মতো হয়ে গেছে, ঠিক আছে। দেখে মনে হচ্ছে যে ডিউ ড্রপ। শীতকালে যখন দেখবেন ওই যে ঘাসের উপরে মানে কুয়াশা শিশির জমে থাকে, ওরকম ডিউ ড্রপের মতো দেখতে মনে হয়। তো এই বেসিকলসটা পরবর্তীতে আস্তে আস্তে পাস্টিউলে ফর্মেশন হয়, প্রথমে ভিতরে ক্লিয়ার থাকে, পরে পরে এখানে পাস হয়ে ভিতরে পাস ফর্মেশন করে, ওই পাসটা পরবর্তীতে ফেটে গেলে ওখানে ক্রাস্ট ফর্মেশন করে, ঠিক আছে, শক্ত হয়ে ক্রাস্ট হয়ে যায়। তাহলে এই জিনিসগুলো দেখলে আপনি বুঝবেন, কি দেখে বুঝবেন, এই যে ডিউ ড্রপ অ্যাপিয়ারেন্স পাবেন এবং এটা সেন্ট্রিপিটাল, এটা হলো র্যাশের ক্যারেক্টারিস্টিক্স। এবং এখান থেকে পরবর্তীতে কমপ্লিকেশন হতে পারে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, এখান থেকে পরবর্তীতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন করে, কারণ এখান থেকে আমার এই যে পাস্টিউল ফর্মেশন হয়েছে, এখান থেকে ক্রাস্ট হয়েছে, এটা রাপচার হওয়ার পর বা ইরোশন হয়ে গেলে এখান থেকে আলসারের মতো একটা ফাঁকা স্পেস তৈরি হবে, ইরাটিমেটাস বেস ক্লিয়ার হয়ে যাবে, তখন আমার কী হতে পারে, ব্যাকটেরিয়া ঢুকে ব্যাকটেরিয়া সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন করে ফেলতে পারে। এর পাশাপাশি আরেকটা জিনিস হয়, সেটা হলো নিউমোনিয়া ডেভেলপ করে, খুব কমনলি হয় বাচ্চাদের ক্ষেত্রে হলে এটা নিউমোনিয়া হওয়ার চান্স অনেক বেশি থাকে। এরপরে আছে আমার সেরেব্রালাইটিস হতে পারে, এনকেফালাইটিস হতে পারে, ঠিক আছে। এখন ট্রিটমেন্ট কী দিবেন, ট্রিটমেন্টের ক্ষেত্রে আমার প্রথম চয়েস হলো ওরাল অ্যাসাইক্লোভির। এখানে ওরাল অ্যাসাইক্লোভির দিবেন 400 মিলিগ্রাম 5 times ডেইলি ফর 10 days।
আর যদি জ্বর থাকে, এখানে এই পেশেন্টের জ্বর থাকে, যেহেতু জ্বর থাকলে আপনি কী দিবেন, অ্যান্টিবায়োটিক দিবেন, নাপা অথবা প্যারাসিটামল দিবেন। আর এই ক্ষেত্রে আপনি পেশেন্টকে কখনোই অ্যাসপিরিন দিবেন না। অ্যাসপিরিন দিলে কী হবে, পেশেন্টদের হতে হবে রেস সিন্ড্রোম হবে, রেস সিন্ড্রোম ডেভেলপ করবে, অর্থাৎ এটা হলো কার্ডিয়াক প্রবলেমের কারণে এখানে রেস সিন্ড্রোম হয়। রেস সিন্ড্রোমের ক্ষেত্রে যেরকম ফিচার্স পাবেন, হাত পায়ের তালুতে এই যেরকম লাল লাল এরকম রেডিশ জিনিস পাবেন, আরও অনেক ধরনের ফিচার আছে। এটা হলো ডার্মাটোলজিক্যাল ফিচার। রেস সিন্ড্রোমের ক্ষেত্রে স্কিন ইনভলভমেন্ট হলে এরকম ছোটো ছোটো এরকম ম্যাকুলার র্যাশ পাবেন, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখবেন। তো আমরা কখনোই চিলড্রেনদের ক্ষেত্রে অ্যাসপিরিন সাজেস্ট করবো না, আমরা অন্য এনএসএইডস দিব, কিন্তু অ্যাসপিরিন দিব না। আর এটা প্রিভেন্ট করতে পারেন কি, অর্থাৎ যার হয় নাই তাকে প্রিভেন্ট করতে হলে আপনার লাইভ ভেটেরিনারি ভেরিসেলা ভ্যাকসিন দিয়ে দিবেন, সে একটা ইমিউনিটি পাবে, তার ক্ষেত্রে এই জিনিসটা হওয়ার পসিবিলিটি কমে যাবে। এরপরে যেটা আছে সেটা আরও কমন, এটা হারপিস জোস্টার, ঠিক আছে। এটা হারপিস জোস্টার, যেহেতু এই যেটা আমাদের চিকেন পক্স, এটাও আমাদের হারপিস দিয়েই হয় আর কি, মানে ভেরিসেলা জোস্টার দিয়ে, এটা বাচ্চাদের ক্ষেত্রে হয়। আর এটা একটু বয়স্ক মানুষের ক্ষেত্রে হয়, একটু মানে অ্যাডাল্টদের ক্ষেত্রে হয়, বা একটু ওল্ড এজদের ক্ষেত্রে হয়, এবং এটা বয়স বাড়ার সাথে সাথে হয়। তার মানে যাদের হারপিস জোস্টার হয় তাদের একটা হিস্ট্রি থাকে যে তাদের আগে একবার কী হয়েছে, চিকেন পক্স হয়ে গেছে। চিকেন পক্স হয়ে যাওয়ার কারণে আমার এই যে ভেরিসেলা জোস্টার ভাইরাস ছিল সেটা একবার ইনফেক্ট করছে। এখন কথা হলো যে যার চিকেন পক্স হয় তার শরীরে লাইফ টাইম একটা ইমিউনিটি দিয়ে যায়, বা লাইফ টাইম একটা ইমিউনিটি তৈরি হয়, কিন্তু ইমিউনিটি তৈরি হওয়ার পরেও ওই ভাইরাসটা তখন আর কী করতে পারে না, আপার হ্যান্ডে এসে আবার নতুন করে কী করতে পারে না, চিকেন পক্স তৈরি করতে পারে না, কিন্তু ওই ভাইরাসটা শরীরের মধ্যে ঘাপটি মেরে বসে থাকতে পারে। এখন এই ভাইরাসটা যখন ঘাপটি মেরে বসে থাকে, সে একটা ল্যাটেন্ট ফেজে থাকে। ল্যাটেন্ট ফেজে কী করে, আমার কোনো ভাইরাস কী করতে পারে না, ইনফেকশন করে না। তো ল্যাটেন্ট ফেজে থাকাকালীন ও কোথায় থাকে, এই জিনিসটা মনে রাখবেন, সেন্সরি ডরসাল রোড অথবা ক্রানিয়াল নার্ভ গ্যাংলিয়া, এই জায়গাটাতেও ঘাপটি মেরে চুপচাপ বসে থাকে। এখানে দেখেন অনেকগুলো হাইলাইটেড বক্স করে দেওয়া আছে, হাইলাইটেড মার্কিং করে দেওয়া আছে, কারণ এই জিনিসগুলো অনেক কমন, অনেক ইম্পর্টেন্ট জিনিস। দেখেন এইখানে আমার যেটা আছে ডরসাল রোড গ্যাংলিয়াতে, ওরা কী করে, রিঅ্যাক্টিভেশন হয় না, ওখানে আমার কী থাকে, ল্যাটেন্ট করে ওখানে স্টোর হয়ে থাকে। এবং আমার বডিতে কিছু কন্ডিশন হইলে তখন ওরা আপার হ্যান্ডে আসে। ওরা যখন দেখে যে ও আমার এখন ফেভারেবল কন্ডিশন আসে, ও তখন ওখান থেকে বের হয়ে এসে ডিজিজ প্রডিউস করে। তাহলে কোন কন্ডিশন আসে দেখেন, ইনক্রিজিং এজ, ইমিউন সাপ্রেশন, এইচআইভি, ম্যালিগন্যান্সি, স্টেরয়েড। তাহলে ইনক্রিজিং এজ, বয়সের সাথে সাথে ইমিউনিটি কমে। ইমিউন সাপ্রেশন যে করোনার কারণে হতে পারে, সেটা এইচআইভির কারণে হতে পারে, পেশেন্ট বয়স এগুলো ডায়াবেটিসের কারণে হতে পারে, আবার যারা যে লং টার্ম ধরেন স্টেরয়েড নেয় তাদেরও কী হতে পারে, ইমিউন সাপ্রেশন হয়ে যায়। আবার ধরেন এইচআইভি তো ইমিউন সাপ্রেশন হবে। ম্যালিগন্যান্সিতে তো অবশ্যই ক্যান্সার হয়ে গেছে, তার মানে ইমিউন সাপ্রেশন হবে। তার মানে দেখেন সবগুলোতেই আমার ইমিউন সাপ্রেশন হয়ে গেছে। এই ইমিউন সাপ্রেশন যখন হবে তখন আমার কী হবে, হারপিস জোস্টার ডেভেলপ করবে। এটাকে আরেকটা নামে বলা হয় শিঙ্গেল। তো মনে রাখবেন এখানে আমাদের কী থাকে, প্রথমে আমার পেইন হবে, বার্নিং সেন্সেশন থাকবে, টিংলিং সেন্সেশন মানে কাঁপে আর কি, হাইপার এস্থেশিয়া ডেভেলপ করবে, 1 থেকে 5 দিন পর্যন্ত এই জিনিসগুলো থাকবে, র্যাশ ডেভেলপ করবে। এই র্যাশগুলো হলে ইউনিল্যাটারাল। এই র্যাশটার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, এই ক্যারেক্টারিস্টিক দেখে আপনি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে ফেলতে পারবেন এটা হারপিস জোস্টার। এখন কী কথা বলছে, ইউনিল্যাটারাল, যে কোনো এক পাশে হয়। দেখেন এটা যদি আপনার বডির মিড লাইন হয়, এক পাশে হয়েছে, যে কোনো এক পাশে হবে, 2 পাশে হবে না। এবং যেই পাশে হবে সেই পাশে একটা সিঙ্গেল ডার্মাটোম ধরে হবে, ধরেন এইটুকু একটা ডার্মাটোম, অথবা দেখেন এইটুকু একটা ডার্মাটোম, এই সিঙ্গেল ডার্মাটোম মানে সিঙ্গেল ডার্মাটোম হবে, আরেক ডার্মাটোমে যাবে না। আপনারা ডার্মাটোম সম্পর্কে জানেন, যারা অ্যানাটমি পড়ছেন তারা জানেন যে ডার্মাটোম কি। কোনো একটা স্পেসিফিক রিজনে যখন একটা নার্ভের একটা ব্রাঞ্চ সাপ্লাই দিতে তখন সেটাকে আমরা বলি স্পেসিফিক ডার্মাটোম আর কি। তার মানে একটা এরিয়াতে একটা নার্ভ সাপ্লাই দেয়। তাহলে এটা কী হবে, ইউনিল্যাটারাল, এক সাইডে হবে। পেইনফুল গ্রুপ ভেসিকল, দেখেন এখানে একটা গ্রুপ ধরে একটা ভেসিকলস ফর্মেশন করছে, ঠিক আছে, গ্রুপ ভেসিকলস এখানে আমার আছে। ইরাইথ্রেমেটাস বেস, এটাকে উঠাই ফেললে এখানে বেসটা কেমন হবে, ইরাইথ্রেমেটাস। এবং আছে দেখেন সিঙ্গেল ডার্মাটোম ইনভলভ করছে, সিঙ্গেল ডার্মাটোম, নট ক্রস দ্য মিড লাইন, এবং কখনোই মিড লাইন ক্রস করবে না। দেখেন এই পিছনে আমাদের স্পাইন গেছে, এটা যদি মিড লাইন কল্পনা করি, এটা ক্রস করে কিন্তু এই পাশে আসে না, এটা ক্রস করে ওইভাবে আসবে না। ছোটো ছোটো দু একটা আসতে পারে, কিন্তু ওটা গ্রসলি না। আমার গ্রসলি কখনোই মিড লাইন ক্রস করে আসবে না। এবং এটা কমন সাইড কোথায়, আমাদের থোরাক্স রিজনে সব থেকে বেশি হয়, থোরাক্সের অথবা আমাদের যে অ্যাবডোমেন এই রিজনের যে ডার্মাটোমগুলো থাকে এখানে আমার সব থেকে এই জিনিসটা বেশি হয়। আমাদের ফেসে হইতে পারে, ফেসের ট্রাইজেমিনাল রিজনটাতে বেশি হয়, ঠিক আছে, ট্রাইজেমিনাল, এই যে আমাদের ট্রাইজেমিনাল যে রিজনগুলো থাকে আমাদের উপরের দিকে থাকে এই জায়গা, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখবেন, আমাদের থোরাসিক ডার্মাটোম এবং ট্রাইজেমিনাল নার্ভ, এটা অপথালমিক ডিভিশন অফ দ্য ফেশিয়াল নার্ভ। ফেশিয়াল নার্ভের যে 5টা ডিভিশন আছে তার মধ্যে এই ট্রাইজেমিনাল এরিয়াতে বা অপথালমিক চোখের এই রিজনের উপর দিয়ে আমার নর্মালি কী হয়, সব থেকে কমনলি এই জিনিসটা বেশি হয়। সো মনে রাখবেন এই জিনিসটা, তবে থোরাসিক ডার্মাটোম এবং অ্যাবডোমিনাল ডার্মাটোম এবং আমাদের ফেশিয়াল নার্ভের যে ট্রাইজেমিনাল ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ বরাবর অর্থাৎ অপথালমিক ডিভিশনে আমার খেয়ে কমনলি এই জিনিসটা এফেক্ট করে। এটার কারণে কমপ্লিকেশন কী, এটা একটা লাইফ লং কমপ্লিকেশন না, বাট এটা একটা মেজর একটা কমপ্লিকেশন, সেটা হলো পোস্ট হার্পিটিক নিউরালজিয়া। যাদের এই জিনিসটা হয় তাদের কী হয়, পোস্ট হার্পিটিক নিউরালজিয়া হয়, প্রচণ্ড মানে পেইন থাকে আর কি,
নিউরালজিয়া থাকে, পেশেন্টের সিভিয়ার পেইন থাকে, মানে ওই যে পেইনের ক্যারেক্টারটা দেখে যেরকম বার্নিং টিংলিং সেন্সেশন থাকে আর কি, ঠিক আছে। এটার কারণে পরবর্তীতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, কারণ এখান থেকে এই জিনিসগুলো রাপচারের পর আলসারেটিভ লেশন তৈরি করতে পারে, সেখান থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। এরপরে কী হয়, হারপিস জুস্টার অপথ্যালমিকাস। হারপিস জুস্টার অপথ্যালমিকাস কী কারণে করে, যে যদি ট্রাইজেমিনাল এরিয়াতে ইনভলভ হয় তখন আমার কী করতে পারে, এই অপথ্যালমিকাস করতে পারে, ক্যারাটাইটিস অথবা ইউআইটিস করতে পারে, রেডিশ আয়ের মতো দেখা যায় আর কি। এরপরে কী হবে, র্যামসি হার্ন সিন্ড্রোম। এটা কি হয়, যে ফেশিয়াল পালসি পাবেন আপনারা, ঠিক আছে। ফেশিয়াল নার্ভে যদি এরকম হয় র্যামসি হার্ন সিন্ড্রোম, এ দেখেন যে জাস্টিন বিবারের একটা ছবি, এরও এই সেম ভাইরাস দেওয়া হওয়ার কারণে যে ফেশিয়াল পালসি হয়ে গেছে এক সাইডে, ঠিক আছে, ফেশিয়াল ডেভিয়েশন হয়, এটা হলো র্যামসি হার্ন সিন্ড্রোম বলে আর কি। এবং এটা কোন দেওয়া হয়, এটা হলো ভেরিসেলা জোস্টার ভাইরাস দেওয়া হয়, মনে রাখবেন এটা। এরপরে কী হতে পারে, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে ডিজিমিনেটেড জোস্টার হতে পারে। যাই হোক, আমাদের ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট হলো ওই অ্যাসাইক্লোভির, যাই দেখবেন অ্যাসাইক্লোভির, তাহলে ড্রাগ অফ চয়েস অ্যাসাইক্লোভির, এবং সেখানে কত মিলিগ্রাম, 800 মিলিগ্রাম দেবেন 5 times ডে ফর 7 days, 7 to 10 days পর্যন্ত দেওয়া লাগতে পারে। অ্যাসাইক্লোভির না থাকলে ভ্যালাসাইক্লোভির বা ফ্যামসাইক্লোভির দিবেন। তো মনে রাখবেন অ্যাসাইক্লোভির, যাই হোক অ্যাসাইক্লোভির। আর অন্যান্য যে সাপোর্টিভ ট্রিটমেন্টগুলো দেবেন, ফিভার বা পেইন থাকলে প্যারাসিটামল দেবেন, এনএসএস দিবেন। আর ওই যে নিউরোপ্যাথিক পেইন থাকে, নিউরোপ্যাথিক পেইনের ক্ষেত্রে আমাদের এই গাবাপেন্টিন অথবা প্রিগাবালিন দেওয়া লাগে। এই জিনিসটা একটু মনে রাখবেন, আমরা এই পোস্ট হারপেটিক নিউরালজিয়ার পেশেন্টের ক্ষেত্রে, এই যে পোস্ট হারপেটিক নিউরালজিয়ার পেশেন্টের ক্ষেত্রে আমরা গাবাপেন্টিন দিই অথবা প্রিগাবালিন গ্রুপের ওষুধ দিই আর কি। আর ভ্যাকসিন দিতে পারেন, এটা রিকমেন্ডেড, যাদের একবার চিকেন পক্স হয়ে গেছে তাদের ক্ষেত্রে জোস্টার ভ্যাকসিন দিতে পারেন। এটা দিলে পরবর্তীতে এই আমাদের এই সিঙ্গেলস হওয়ার চান্স কমে যায় আর কি। এরপর যেটা আছে সেটা স্মল পক্স। যদি স্মল পক্সের অস্তিত্ব এখন সারা ওয়ার্ল্ডে নাই, কারণ এটা ইরাডিকেটেড হয়ে গেছে বলা হয়, কিন্তু হলে কেমন হয় বা আগে যাদের হয়েছে বা যখন হইতো তাদের তখন কীরকম লাগতো সেটা একটু দেখেন। এই যে ছবিটা দেখতেছেন এটা হলো স্মল পক্সের ছবি, খুবই বিভৎস হয়ে যায় এবং এটা ফেসটারে খুব বেশি এফেক্টেড করে, ফেস, হাত, চেস্ট এই সব জায়গা বেশি এফেক্টেড করে, ঠিক আছে। তাহলে এখানে কেমন থাকে, যে রেসপিরেটরি ড্রপলেট, মানে এটা ওই হাসি কাশির মাধ্যমে ছড়ায় এবং এটাও হাইলি কন্টাজিয়াস, মানে আপনার চিকেন পক্সের মতো স্মল পক্স একই রকমভাবে হাইলি কন্টাজিয়াস। তো চিকেন পক্সের তো আমরা দেখেছিলাম 7 থেকে 21 দিন পর্যন্ত মানে থাকে, আর স্মল পক্সের ক্ষেত্রে 7 থেকে 17 দিন। এখানে আপনার পেশেন্ট কি নিয়ে আসবে, হাই ফিভার, সিভিয়ার হেডেক, ব্যাক এক, ম্যালাইজ, এই জিনিসগুলো নিয়ে আসবে। কিন্তু এখানকার যে ম্যাকিউলসগুলো থাকে, এখানে প্রথমে ম্যাকিউলস থাকে, প্যাপিউলস থাকে, এবং যে ভেসিকলসগুলো থাকে এটা ডিপ ভেসিকল। স্মল বক্সের মতো, মানে স্মল বক্সে হলো ডিপ ভেসিকল থাকে, কিন্তু আমাদের চিকেন বক্সে সুপারফিশিয়াল যে ভেসিকল থাকে ডিউ ড্রপ অ্যাপিয়ারেন্স করে, কিন্তু এখানে কেমন থাকে, ডিপ ভেসিকলস, মানে অনেক গভীর থেকে একটা ভেসিকলস ফর্মেশন করবে। ভেসিকলস থেকে পরবর্তীতে সেখানে পাস ফর্মেশন করে 5 স্টিল হবে, 5 স্টিলগুলো আস্তে আস্তে একটার সাথে একটা হয়ে ক্রাস্ট ফর্মেশন করবে, ঠিক আছে। তাহলে এটা আমার সবথেকে বেশি কোথায় হয়, এটাও সেন্ট্রিফিউগাল, অর্থাৎ সেন্টার থেকে পরবর্তীতে আমার পেরিফেরির দিকে যায়। তাহলে আমার ফেস এবং লিম্বে বেশি ছড়ায়, তারপরে ট্রাঙ্কের দিকে যায়, তারপরে পাম এবং সোলের দিকে যাবে, ঠিক আছে। এবং এখানে কি হয়, এটা সেরে যাওয়ার পরে কমপ্লিকেশন কী করে, স্কার রেখে যায়, একটা দাগ রেখে যায়, এবং চোখে হইলে ব্লাইন্ডনেস করে যায়, এনকেফালাইটিস হওয়ার ডেভেলপমেন্ট করে। ডায়াগনোসিস করবেন কীভাবে, পিসিআর করবেন, ট্রিটমেন্ট কী দেবেন, ট্রিটমেন্ট এখানে আবার অ্যাসাইক্লোভির দিলে হবে না, এটার জন্য আলাদা ট্রিটমেন্ট আছে, সেটা হলো টেকোভিরিম্যাট। এই নামটার সাথে অনেকেই পরিচিত না, অ্যান্টিভাইরাল ড্রাগ টেকোভিরিম্যাট, এটা আবার সব জায়গায় অ্যাভেলেবেল না। তো এই টেকোভিরিম্যাট দিলে কি হয়, টেকোভিরিম্যাট এটা একটা অ্যান্টিভাইরাল ড্রাগ যেটা স্মল পক্সের ক্ষেত্রে দেওয়া হয়, ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা মরালাসকাম কন্টাজিয়াসাম, এটা আমি চেম্বারে 3টা পেশেন্ট আজ পর্যন্ত আমি পাইছি। তো এটাও খুব একটা মানে চমৎকার ডিজিজ, এটা বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি হয় এবং এটাও অনেক বেশি কন্টাজিয়াস, ঠিক আছে। তো এখানে খেয়াল করেন, এটা ডিরেক্ট টু স্কিন কন্ট্যাক্ট হয়, ফোমাইট থেকে হতে পারে, এবং এটা সেক্সুয়াল ট্রান্সমিশন হতে পারে। এখন ধরেন যদি অ্যাডাল্টদের ক্ষেত্রে হয় বা ম্যারিড কাপলদের ক্ষেত্রে হয়, তাদের ক্ষেত্রে সেক্সুয়াল হিস্ট্রি থাকে, কিন্তু এটা বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু হয়, বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি এফেক্টেড হয়, তো ওরা দেখা যায় ওই ডিরেক্ট টু স্কিন কন্ট্যাক্টের কারণে ওদের ক্ষেত্রে বেশি হয়। এবং এটা সব মানে এদের সাইড কি বা কমন সাইড কোথায় আমার এফেক্ট করে, এটা ফেস, ট্রাঙ্ক, ফ্লেক্সর বা জেনিটাল বা পেরিয়ানাল রিজনগুলোতে হয়। প্রথমত এদের সিমটম থাকে না, কোনো অ্যাসিমটোমেটিক থাকে, এখানে অনেক বেশি ইচিং বা এরকম থাকে না, এখন ছোটো ছোটো লেশন থাকে, বাচ্চারা এরকম আঙুলতে চুলকায় মাঝে মাঝে, আসলে দেখবেন যে চুলকাবে, বলবো আমার এখানে একটা ফোট হয়েছে, কী হয়েছে, চুলকাবে আর কি। কিন্তু অত বেশি ইচিংয়ের হিস্ট্রি থাকে না, বা অত বেশি ইচিং না যে একদম মানে খাও জানি চুলকা একদম মানে চামড়া উঠে ফেলছে, অত বেশি চুলকানি এখানে থাকে না। কিন্তু এটা দেখলে বুঝবেন কীভাবে, এটার যে লেশনগুলো থাকে একদম পার্লি, মুক্তার মতো চকচক করে, ফ্লেশ কালার, একদম দেখেন লাল মাংসের মতো টকটক করতেছে, এবং এই মাঝখানে দেখেন একটা ছোটো ছোটো ডট দেখা যায়, এটাকে আমরা বলি সেন্ট্রাল আম্বিলিকেশন, একটা ডট পাওয়া যায় একদম সেন্টারে। আপনি যদি একটু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখেন তাহলে খুব সুন্দর করে সেন্ট্রাল আম্বিলিকাস এই বা আম্বিলিকেশন এই জিনিসটা পাবেন এখানে। আর এখানে আপনি যদি মাইক্রোস্কোপের নিচে দেখেন তাহলে কী পাবেন, এই জায়ান্ট লেশন পাবেন, ঠিক আছে। স্কিন স্ক্রাবিং করে নিলে জায়ান্ট লেশন পাবেন এখানে।
আর এখানে ট্রিটমেন্টের জিনিসটা হলো এটা আসলে সেলফ লিমিটিং, কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগে, আসলে সেলফ লিমিটিং বললেও অনেক দিন সময় লাগে, কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত লাগে সেলফ লিমিটিং, যেটা নিজে নিজে সেরে যায়। এটার জন্য আপনার আসলে আলাদা করে অ্যান্টিভাইরাল থেরাপি দেওয়ার দরকার পড়ে না। কিন্তু অনেক ক্ষেত্রেই প্যারেন্টস অনেক বেশি মানে অধৈর্য হয়ে যায় ক্ষেত্রে, প্যারেন্টস বলে যে না আপনি কিছু একটা দেন, কিছু ওষুধ দেন, কোনো মলম টলম দেন। তো এটা ট্রিটমেন্ট আছে, আপনি ক্রায়োথেরাপি করতে পারেন, কিউরেট করতে পারেন, কিউরেটেস করে দিতে পারেন, ঠিক আছে, এগুলো হলো এটার ট্রিটমেন্ট। এরপরে আছে এমপক্স। এমপক্স বা মাঙ্কি পক্স, এটা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিছুদিন আগে অনেক বেশি ভাইরাল হয়েছিল, অর্থাৎ করোনার পরেই মানে 2-3 বছর পরে, করোনা 2-3 বছর পরে এমপক্স একটা আউটব্রেক হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। এটা আফ্রিকান রিজনগুলোতে বেশি হয় আর কি। দেখেন দেখতে কেমন, এই যে এরকম বেশ বড় বড়, এখানে একটু ডিউ ড্রপ, কিন্তু এটা বড় বড় ডিউ ড্রপ। দেখেন আমার ওই মলাস্কামের মতোই দেখতে অনেকটা, কিন্তু এটা একটু সাইজে বড়, একটু বড় এরিয়া ধরে হয় আর কি এই জিনিসটা। তো এটাও আমার হাইলি কন্টাজিয়াস, এটাও সেক্সুয়াল ট্রান্সমিশন করে। এখানে আপনি ক্লিনিক্যাল ফিচার কী পাবেন, ফিভার, মেলাইস, হেডেক, লিম্ফেডেনোপ্যাথি পাবেন, এবং এটা পেইনফুল লেশন থাকে, এখানে ব্যথা থাকে, এবং এটা কোন কোন রিজনে বেশি হয়, এটা অ্যানোজেনিটাল এবং পেরিয়ানাল রিজনে বেশি হয় আর কি, ঠিক আছে। এক্ষেত্রে আপনি কী করবেন, সাপোর্টিভ ট্রিটমেন্ট দিবেন। যদি আনকমপ্লিকেটেড থাকে তাহলে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিবেন, যদি কমপ্লিকেশন হয় তাহলে সেই স্মল পক্সের যে ড্রাগ সেটাই দিবেন, টেকোভেরিমেট দিবেন, ঠিক আছে। টেকোভেরিমেট 500 মিলিগ্রাম এই ইসে পাওয়া যায়, এই টেকোভেরিমেট দিতে হয় এখানে। তাহলে এখন আমরা বুঝতে পারলাম কিছু কমন ডিজিজের। আমরা একটা সামারি বক্স দেখি যে আমরা আসলে চিনব কীভাবে। দেখেন স্মল পক্স, ভেরিসেলা, মলাস্কাম, এমপক্স, কার ক্ষেত্রে কী জিনিস দেখলে বুঝবো। তো দেখেন এখানে আমার ডিপ পাস্টিউল থাকে স্মল পক্সে অনেক ডিপলি থাকে, যেটা আমার চিকেন পক্সের ক্ষেত্রে অত বেশি ডিপ থাকে না, চিকেন পক্সে সুপারফিশিয়াল থাকে, এই যে ভেরিসেলা, চিকেন পক্সে আমার সুপারফিশিয়াল থাকে। এরপর দেখেন মলাস্কাম, এখানে আমলিকেটেড প্যাপেল থাকে, ওই যে বললাম একটা পার্লি থাকে, মাঝখানে একটা সেন্ট্রাল আম্বিলিকেটেড থাকে আর কি। এমপক্সে দেখেন এখানে ডিপ পাস্টিউল থাকে, এখানে অনেক বড় বড় থাকে এবং এটা ডিপ এরিয়া থেকে আসে। আর কি ক্লু কি, এখানে আমার সিভিয়ার ফিভার থাকবে, স্মল পক্স যাদের হবে সিভিয়ার ফিভার থাকবে এবং এতে সেন্ট্রিফিউগাল পাস্টিউল থাকবে। আর যাদের চিকেন পক্স হবে তাদের দেখতে ডিউ ড্রপের মতো মনে হবে, ঠিক আছে। আর যাদের আমার মলাস্কাম থাকবে, মলাস্কামটা দেখতে যে সেন্ট্রাল আম্বিলিকেশন থাকে। আর যাদের এমপক্স হবে পেইনফুল লেশন এবং লিম্ফেডেনোপ্যাথি থাকে, এখানে লিম্ফ নোডগুলো এনলার্জ হবে, বাদ বাকি কোনোটাই কিন্তু লিম্ফ নোড এনলার্জমেন্ট হয় না। কিন্তু এমপক্সের ক্ষেত্রে আমরা কী হবে, পেইনফুল তো সবগুলো পেইনফুল, কিন্তু এখানে লিম্ফেডেনোপ্যাথি একটা কমন ডিফারেন্সিয়াল। এরপর যেটা আছে সেটা হলো মিজেলস বা রুবেলা। এখন খুব আউটব্রেক হয়েছে, খুব কমনলি মিজেলস নিয়ে বাচ্চা কাচ্চা হাসপাতালে ভর্তি হচ্ছে। তাহলে কী দেখে বুঝবেন, এটা হলো আমার প্যারামিক্সোভিরিডি গ্রুপের একটা ভাইরাস, এবং এটাও আমার রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে ছড়ায়, হাসি কাশির মাধ্যমে ছড়ায়। এটার ইনকিউবেশন পিরিয়ড 10 থেকে 14 দিন। এবং পেশেন্ট কী কী সাইন সিমটম আসবে, পেশেন্টের প্রথম জিনিস থাকবে সেটা হলো হাই ফিভার, অনেক জ্বর থাকবে, তীব্র জ্বর, 102, 3, 4 এরকম হয়ে যাবে জ্বর। এবং 3Cতে আমরা মনে রাখি কাফ থাকবে, করাইজা থাকবে এবং কনজাংটিভাইটিস থাকবে, ঠিক আছে। 3টা ফিচার্স থাকবে এখানে, মনে রাখবেন, কাফ, করাইজা, কনজাংটিভাইটিস, 3টা জিনিস থাকবে। এবং কপ্লিক স্পট থাকবে। কপ্লিক স্পট কী দেখবেন, বাচ্চাকে বলবেন হা করতে, মুখের মধ্যে তাকালে দেখবেন এই যে এরকম সাদা সাদা ডট ডট এরকম, দেখেন এই যে ফোটা ফোটা দেখতেছেন, এগুলো হলো কপ্লিক স্পট, ঠিক আছে। আর গায়ে দেখলে কী রকম র্যাশ পাবেন, এই যে এরকম র্যাশ পাবেন, ইল ডিফাইন র্যাশ, এগুলো অত বেশি ডিফাইন করা যায় না, ঠিক আছে। এবং এটা হলো ব্লাঞ্চিং ম্যাকুলোপ্যাপুলার র্যাশ। ব্লাঞ্চিং জিনিসটা হলো চাপ দিলে পরে ওই র্যাশটা উদা হয়ে যাবে, আবার মানে চাপ মানে প্রেশার উঠাই নেবেন, প্রেশার উইথড্র করবেন, আবার ওই র্যাশটা অ্যাপিয়ার করবে, ঠিক আছে। এটাকে আমরা বলি ব্লাঞ্চিং ম্যাকুলোপ্যাপুলার র্যাশ। আপনি না গ্লাস স্লাইড দিয়ে যদি স্ক্রিনের উপর চাপ দেন, র্যাশটা ভ্যানিশড হয়ে যাবে, আপনি আবার ওই গ্লাস স্লাইড উঠাই ফেলবেন, আবার এরকম র্যাশ অ্যাপিয়ার করবে, ঠিক আছে। এটা শুরু হয় কোথা থেকে, হেয়ার লাইন থেকে বা ফেস থেকে, মুখ থেকে শুরু হবে, তারপর আমাদের নেকে যাবে, গলায় যাবে, তারপর ট্রাঙ্কে যাবে, তারপরে লিম্বে ছড়াই যাবে। তো মানে এটাও আমার সেন্ট্রিফিউগাল স্প্রেড হবে, সেন্টার থেকে পেরিফেরির দিকে যাবে, ঠিক আছে। র্যাশ 3 থেকে 5 দিনের পরে আমার অ্যাপিয়ার করে, যখন জ্বর হয় ফার্স্ট, তার 3 থেকে 5 দিন পরে আমার কি অ্যাপিয়ার করে, এই র্যাশটা অ্যাপিয়ার করে। এটার কমপ্লিকেশন কী থাকে, মিজেলসের প্রথম কমপ্লিকেশন মনে রাখবেন নিউমোনিয়া হয়, তারপরে অটাইটিস মিডিয়া হয়, এরপরে দেখেন ডায়রিয়া, এনকেফালাইটিস এবং এসএসপিপি, মানে এসএসপিটা কি আমার সাব অ্যাকিউট, যেখানে দেখেন সাব অ্যাকিউট স্ক্লেরিং প্যানেনসেফালাইটিস, ঠিক আছে। এটা একটা রেয়ার, এখানে আমার কমপ্লিকেশন হয় মিজেলস ইনফেকশনের কারণে, ঠিক আছে। এটা সিএনএস ইনভলভ করলে তখন আমার এই জিনিসটা হয় এসএসপিই, ঠিক আছে। এটা লেট কমপ্লিকেশন, পরের দিকে হয়। ডায়াগনোসিস করবেন কি, মিজেলসের ইমিউনোগ্লোবিউলিন এম পাবেন, ব্লাড থেকে স্যাম্পল কালেকশন করলে আপনি এটা কী পাবেন, পিসিআর করলে অথবা ইমিউনোগ্লোবিউলিন চেক করলে ইমিউনোগ্লোবিউলিন এম পাবেন মিজেলসের এগেইনস্টে। ট্রিটমেন্ট কী দেবেন, ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার এখানে ফ্লুইড দিবেন এবং অ্যান্টিপাইরেটিক দিবেন, অর্থাৎ অনেক বেশি ফ্লুইড দিবেন, হাইড্রেট রাখতে হবে, কারণ পেশেন্টের এই যে ডায়রিয়ার হিস্ট্রি থাকে বা ডায়রিয়া হয়ে যায়, তখন কি পানি শূন্যতা হবে, ডিহাইড্রেশনে চলে যেতে পারে। তো পেশেন্টকে কী সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে ফ্লুইড দিবেন এবং অ্যান্টিপাইরেটিক হিসেবে কী করবেন, প্যারাসিটামল দিবেন।
আর ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দিবেন, কারণ মিজেলস হইলে ভিটামিন এ ডিপ্লেশন করায়। আর ভিটামিন এর যে কাজ সেটা হলো এপিথেলিয়ালাইজেশনে ভিটামিন এ কাজ করে। আর যখন ভিটামিন এ সাপ্লিমেন্টেশন পাবে না, ভিটামিন এ ডিপ্লেশন করে ফেলবে মিজেলস, তাহলে ওই এপিথেলিয়াল ড্যামেজ হবে, যেটা কী করবে, রিস্কটাকে আরও বেশি বাড়াবে। ঠিক আছে, এখানে এই যে র্যাশগুলো হবে এই জিনিসগুলো বাড়াবে, তার মানে এপিথেলিয়ালাইজেশন হবে না ভিটামিন এ ডেফিসিয়েন্সির কারণে। তাই কারো যদি মিজেলস থাকে অবশ্যই তাকে কী করবেন, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দেবেন। এবং পাশাপাশি সে যদি এমএমআর ভ্যাকসিন না নিয়ে থাকে তাকে এমএমআর ভ্যাকসিন দিতে হবে। যদি তার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, যেমন ধরেন এই যে নিউমোনিয়া ডেভেলপ করছে, অবশ্যই তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এই জিনিসটা মনে রাখবেন। এরপর যেটা আছে সেটা হলো কনজেনিটাল রুবেলা সিমটম। যদি মায়ের পেটে থাকাকালীন, মা যদি এটা নর্মালি ফার্স্ট ট্রাইমেস্টারে হয়, ফার্স্ট ট্রাইমেস্টার থাকাকালীন বা প্রেগনেন্সি চলাকালীন যদি মা কোনো কারণে এই মিজেলস দ্বারা রুবেলা ভাইরাস দিয়ে অ্যাফেক্টেড হয়, তখন বাচ্চার ক্ষেত্রে কী হয়, কনজেনিটাল কিছু অ্যাবনর্মালিটি দেখা যায়। এখানে একটা ক্লাসিক্যাল ট্রায়াড থাকে, এই ট্রায়াডটা মনে রাখবেন। প্রথম কথা হলে ক্যাটারাক্ট হয়। দেখেন এই যে চোখের দিকে তাকান, এই যে চোখের এই দেখেন এখানে সাদা একটা এরিয়া দেখতেছেন, ক্যাটারাক্ট। এটা বড়দের ক্ষেত্রে ক্যাটারাক্ট দেখছেন আপনারা, যারা ফাইনাল প্রপ দিয়েছেন বা ফাইনাল ইয়ার আছেন তারা ক্যাটারাক্ট দেখছেন, না দেখলে গুগলে ছবি দেখবেন। তো কী হবে, ক্লাসিক্যাল ট্রায়াডে কী হবে, ক্যাটারাক্ট হবে, এবং এটা কনজেনিটাল ক্যাটারাক্ট, মানে জন্মের পর থেকেই ক্যাটারাক্ট। এটা বয়সের কারণে হয় নাই। কার কারণে হয়েছে, এই যে রুবেলা ভাইরাসের কারণে হয়েছে। এরপর কী হবে, সেন্সরি নিউরাল ডিপনেস, বাচ্চা মানে বধির হবে, কানে শুনবে না, এবং এটা সেন্সরি নিউরাল, এটা কন্ডাক্টিভ ডিপনেস না, সেন্সরি নিউরাল ডিপনেস হবে। এরপর আর কী হবে, প্যাটেন্টাক্টাস আর্টেরিওসাস হবে, হার্ট ডিফেক্ট হবে এখানে। ঠিক আছে, আরও কিছু সিমটম থাকে। দেখেন ব্লুবেরি মাফিন লেশন, এই যে ব্লুবেরি মাফিন লেশনগুলো কি দেখেন, এই যে একটা এই যে ব্লুবেরি মাফিন লেশন। ঠিক আছে, মাফিন জিনিসগুলো যে কেক খান, কেকের মতো দেখতে আর কি। এরপর কি থাকবে, মাইক্রোকেফালি, মাথাটা অনেক ছোটো থাকবে। এরপর ডেভেলপমেন্টাল ডিলে হবে, হেপাটোস্প্লেনোমেগালি পাবেন, পালপেট করলে পরে হেপাটোস্প্লেনোমেগালি থাকে। এরপরে কি থাকে, এটা হলো যে রাসবেরি টাং, এটা অনেকটা ওই যে আমাদের স্ট্রবেরি টাঙের মতো দেখতে আর কি। ঠিক আছে, স্কারলেট ফিভারে যে স্ট্রবেরি টাংটা দেখতে পান, ওই স্ট্রবেরি টাঙের মতো এই রাসবেরি টাংটাও পাওয়া যায় এখানে। এটা আপনি গুগল করে দেখতে পারেন আর কি। ডায়াগনোসিস করবেন কীভাবে, আপনি রুবেলার এগেইনস্টে আপনি একটা ইমিউনোগ্লোবুলিন এম পাবেন ব্লাডে, এটা আর পিসিআর করলে আপনি এটা আরও ভালোভাবে পাবেন। প্রিভেনশন করবেন কীভাবে, এমএমআর ভ্যাকসিন দিবেন, সোজা কথা। এবং সেটা বিফোর প্রেগনেন্সিতে দেওয়ার আগে, কারণ এমএমআর ভ্যাকসিন একটা লাইভ ভ্যাকসিন এবং এটা প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড, প্রেগনেন্সিতে যাওয়ার আগেই তাকে দিতে হবে। এরপর আসেন প্যাপোভা ভাইরাস দিয়ে ওয়ার্ট হয়। ওয়ার্ট বা যেটাকে আমরা বলি মানে ভেরুকা ভালগারিস বা ভেরুকা অথবা ওয়ার্ট। ঠিক আছে, ওয়ার্টগুলো দেখতে কেমন, এই যে এইরকম দেখেন, এটা আমার হাতে হয়েছে, এটা ফেসে হয়েছে, এটা পায়ে হয়েছে, এটা আমাদের জেনিটাল রিজিয়নে হয়েছে, এটা মুখে হয়েছে। তো বিভিন্ন ওয়ার্ড আছে, আমরা ওয়ার্ডগুলো দেখতেছি এখন। এই জিনিসগুলো কী দেওয়া হয়, যে প্যাপিলোমা ভাইরাস দেওয়া হয়। ঠিক আছে, এই প্যাপিলোমা ভাইরাস বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিভিন্ন টাইপ আছে, এক এক ধরনের টাইপস এক এক জায়গায় অ্যাটাক করে এবং তখন সেটার আলাদা আলাদা নাম থাকে। দেখেন ভেরুকা ভালগারিস এটা কমন, এটা আমাদের যে কোনো জায়গা হতে পারে। ঠিক আছে, এবং কমন সাইট কি, এটা আমাদের হাত বা আমাদের শরীরের যে কোনো জায়গায় হয়। এবং এটার ভ্যারাইটিস কী থাকে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 2 এবং 4, মনে রাখবেন কীভাবে 2-4 দিয়ে যেটা হয় সেটা ভেরুকা ভালগারিস, এবং সেটাই যে আঙুলে হয় বা বডিতে হয়। এরপর দেখেন ভেরুকা প্লানা, এটা হলো ফ্ল্যাট ওয়ার্ট, তার মানে এটা হাত দিলে অত উঁচু আপনি ফিল করবেন, এটা দেখেন একটু উঁচু দেখা যায়। আর এটা হলো মুখে হয়েছে, এটা আমরা ফ্ল্যাট একদম চ্যাপটা, এটা হয় 3 এবং 10 দিয়ে, অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 3 এবং 10 দিয়ে হয়, সেটা হলো ভেরুকা প্লানা। এটা কেমন, এই যে স্মুথ এবং ফ্ল্যাট টপ। ঠিক আছে, এটা যে ফেসে হয়। এরপর যেটা হচ্ছে প্লান্টার 1-2-4, এটা মনে রাখবেন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 1-2-4 দেওয়া হয় এবং এখানে পেইনফুল, এটা কোথায় হয়, যে পায়ে হয়, পায়ের তলায় হইতে পারে, সোল অফ দ্য ফুট অথবা ফুটে হয়। ঠিক আছে, এটা হলো প্লান্টার, নামের মধ্যে মনে রাখবেন এটা প্লান্টার, পায়ে হয়। এরপর যেটা হচ্ছে ফিলিফর্মটা যে ফুলের মতো দেখতে, যেরকম একটা গুচ্ছ আকারে হয়। ঠিক আছে, থ্রেড লাইক, একটা যে ঘোড়ার লেজের মতো প্রজেকশন লাইকের হয় আর কি, এটাকে বলি থ্রেড লাইক। এবং এটা ফেস নেক বিভিন্ন জায়গা হতে পারে। এবং এটা করে কারা, 1-2-4 27 29, তার মানে মনে রাখবেন থ্রেড লাইক মানে অনেকগুলো একসাথে বেরোয়, তার মানে এখানে অনেকগুলো ভ্যারাইটি আমার এখানে কাজ করে। দেখেন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 1-2-4 27 29। এরপর দেখেন অ্যানোজেনিটাল, এটা আমাদের জেনিটাল রিজনে হয়। ঠিক আছে, এটা পিনাইল অথবা আমাদের ভেজানা এইসব জায়গাতে হয় এবং দুইটা জিনিস দেওয়া হয়, 6 এবং 11। ঠিক আছে, এবং এটা দেখতে কেমন, এই যে কলিফ্লাওয়ার লাইক বা জেনিটাল রিজন। ঠিক আছে, ফুলকপির মতো দেখতে আর কি। এরপর যেটা আছে এটা হলো এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরুকিফর্মিস, এটা হলো 5 নম্বর এবং 8 নম্বর দিয়ে হয়। এটার একটা ডিজিজ আছে, এটা হলো ট্রি ডিজিজ বলি আর কি, ট্রি প্লান্ট। ঠিক আছে, এটা ট্রি ডিজিজ হয়, যে গাছের মতো দেখতে হয় আর কি, শিকড়ের মতো হয় আর কি। তো এই ডিজিজগুলো আপনারা গুগলে সার্চ দিলে দেখবেন। এখানে আমাদের কী থাকে, যে মাল্টিপল ফ্ল্যাট ওয়ার্ট পাওয়া যায় এখানে। এটা কারা করে, 5 নম্বর এবং 8 নম্বর। এছাড়া আরও অনেক ধরনের ভ্যারাইটি এখানে থাকতে পারে,
বাট কমনলি করে 5 এবং 8 নম্বর। হাই রিস্ক কারা আমাদের এই অ্যানোজেনিটাল অথবা ওরোফ্যারেঞ্জিয়াল ক্যান্সারের জন্য দায়ী? হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের 16, 18, 31, 33, 45 এই জিনিসটা মনে রাখবেন, মানে একদম ছোটস্থ মুখস্থ কণ্ঠস্থ করবেন, কারণ এমসিকিউ বলেন বা এসবিএ বলেন বিভিন্ন জায়গায় আপনারা এটা ফেস করতে পারেন। তাহলে 16, 18, 31, 33, 45। ডায়াগনোসিস করবেন ক্লিনিক্যাল, যদি কনফিউশন থাকে বায়োপসি করবেন। ট্রিটমেন্ট কী দিবেন? ভেরুকা ভালগারিসের ট্রিটমেন্টটা দিতে হয়। ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হলো স্যালিসাইক্লিক অ্যাসিড। যদি আমার অ্যানোজেনিটাল ওয়ার্ড হয় সেক্ষেত্রে আমার ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হলো ইমিকুইমড, ঠিক আছে। আর এর পাশাপাশি আপনি কিছু সার্জিক্যাল জিনিসপত্র করতে পারেন, তার মানে যে স্যালিসাইক্লিক অ্যাসিড এবং ইমিকুইমড এগুলো হলো টপিক্যাল থেরাপি। আর কী করতে পারবেন? সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টাল, যেমন ক্রায়োথেরাপি করতে পারেন, কিউরেট করতে পারেন, ইলেকট্রো সার্জারি করতে পারেন, কটারি করতে পারেন, এগুলো হলো আদার অপশন। এর পাশাপাশি আপনারা পোডোফাইলেটক্সিন করতে পারেন, টিসিএ করতে পারবেন, লেজার থেরাপি দিয়ে এগুলো মানে রিমুভ করতে পারেন এই ওয়ার্ডগুলো। আরেকটা ডিজিজ আছে, সেটা হলো ইরাথেমা ইনফেক্টিওসাম। এটাকে আমরা বলি ফিফথ ডিজিজ। কেন ফিফথ ডিজিজ বলা হয় সেটারও একটা হিস্ট্রি আছে, হিস্ট্রিটা আমি সংক্ষেপে এখানে লিখে রাখছি, আপনারা একটু দেখতে পারেন। 19 শতকে যখন বাচ্চাদের কমন কিছু ডিজিজ নিয়ে গবেষণা করা হয় তখন একটা হিস্ট্রি আসে, তখন বাচ্চাদের তখন ওই সময় অর্থাৎ 19 শতকে 6টা কমন ডিজিজ ছিল, তার মধ্যে 5 নম্বর একটা ডিজিজ ছিল, সেটা হলো ইরাথেমা ইনফেক্টিওসাম। তো এটা হলো ফিফথ ডিজিজ নামে পরিচিত। দেখেন ফার্স্ট ডিজিজ কি? মিজেলস, অনেক বেশি তখন ছিল। স্কারলেট ফিভার তখন ছিল, যে রেড টাং বা স্ট্রবেরি টাং পাওয়া যায়, আমরা যেটা বলছিলাম। রুবেলা, এরপরে ডিউক ডিজিজ, এগুলো এখন পাওয়া যায় না, ডিউক ডিজিজ এগুলো। এবার দেখেন রোজিওলা ইনফ্যান্টাম, যেটা ছবি আমরা ফার্স্টে দেখে আসছি, ঠিক আছে, 6 নম্বর দিয়ে আমাদের যেটা ছিল সেটা। তাহলে এখন দেখেন এই যে 6টা ডিজিজ, এই 6টা দেখেন 5 নম্বর, এর নাম্বারিংয়ের ক্ষেত্রে ওই জিনিসটা মনে রাখতে হবে। তো 5 নম্বরটাই হলো আমার সেই ফিফথ ডিজিজ, ঠিক আছে। তাহলে 1 নম্বর মিজেলস, 2 নম্বর স্কারলেট ফিভার, 3 নম্বর রুবেলা, 4 নম্বর ডিউক ডিজিজ, 5 নম্বরে হইলো আমার এই ইরাথেমা ইনফেক্টিওসাম। তো এটা আমার কোন ধরনের ডিজিজ? এটা হইলো আমার একটা ভাইরাল ডিজিজ। কোন ভাইরাস? পার্ভো ভাইরাস। কোন ভ্যারিয়েন্ট? এটা হইলো আমার সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ ভাইরাস। এখন আপনাদের মনে আসতে পারে যে মানে ডিএনএ তো সবসময় ডাবল স্ট্যান্ডার্ড হয়, এখন ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এটা আমার আবার একটু এক্সেপশনাল মনে রাখবেন। সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ ভাইরাস দেওয়া হয় এবং এটা নন এনভেলপড ডিএনএ ভাইরাস। ইনকিউবেশন কি? ঢোকার সাথে সাথে রোগ করবে না, 4 থেকে 14 দিন পর ইনকিউবেশনে থাকবে, তারপরে ডিজিজ প্রডিউস করবে। এবং প্রথম কি সাইন সিমটম দেখাবে? লো গ্রেড ফিভার থাকবে, হেডেক, ম্যালাইজ এবং করাইজা জিনিসটা কি? ইনফ্লামেশন অফ দ্য নেজাল মিউকোজা, মানে নাকের মধ্যে যে মিউকোজা থাকে সেটা ইনফ্লামেশন করে, ওইটার নাম হলো করাইজা। এখন ক্লাসিক্যাল কিছু র্যাশ পাবেন, এটা হলো স্ল্যাপ চিক। তার মানে স্ল্যাপ চিক জিনিসটা কি? আপনার ধরেন কেউ একজন ঠাস করে মুখে একটা চড় মারছে, মানে চড় মারলে দেখবেন যে যারা একটু ফর্সা তাদের কী হয়, দেখবেন মুখটা এরকম আঙুলের একটা দাগ বসে গেছে, মনে হবে যে ওই জায়গা চড় মারছে, জায়গাটা ফুলে গেছে, একটু উঁচু হয়ে গেছে এবং একটা 5 আঙুলের দাগ বসে গেছে। ওই যে একটা ব্রাইট রেড পাওয়া যায়, ওইটাকে বলা হয় স্ল্যাপ চিক অ্যাপিয়ারেন্স। এখানে ব্রাইট ইরাইথেমা পাওয়া যায়, বোথ চিক। দেখেন এই যে এখানে ব্রাইট রেড একটা ইরাইথেমাটাস ঠিক আছে। বাচ্চাটা এমন একটা পোজ আছে মনে হচ্ছে প্যারানাই চিল। তো এই যে জিনিসটা দেখতেছেন এটাকে বলা হয় স্ল্যাপ চিক অ্যাপিয়ারেন্স। আর কি থাকে? রেটিকুলার র্যাশ, ল্যাসি বা রেটিকুলার ল্যাশ, ছোটো ছোটো রেটিকুলার ল্যাশ থাকে যেগুলো যে আমাদের ট্রাঙ্কে অথবা লিম্বে অথবা ফেশিয়াল র্যাশ এগুলো অ্যাপিয়ার করে, ঠিক আছে। জাস্ট এটা মনে রাখবেন কী ধরনের র্যাশ? ল্যাসি বা রেটিকুলার র্যাশ। এই র্যাশগুলো বাড়তে পারে কোথায়? যদি বাচ্চা কাচ্চা মানুষ রোদে গেলে হইতে পারে, সানলাইটে বা স্ট্রেসে গেলে এক্সারসাইজ করলে এই জিনিসগুলো তখন বাড়ে, অর্থাৎ এই র্যাশগুলো তখন আরও বেশি ছড়াই যায় আর কি। এটাও আমার সেলফ লিমিটিং, এটাও আমার নিজে থেকে সেরে যায়, কিন্তু এটার কিছু বেশ কমপ্লিকেশন আছে, কমপ্লিকেশনগুলো একটু মনে রাখবেন। এগুলো কী হয়? যাদের অ্যাডোলেসেন্ট বা অ্যাডাল্টের ক্ষেত্রে হইলে আমার কী হতে পারে? আর্থ্রালজি হতে পারে বা আর্থ্রাইটিস হতে পারে, ঠিক আছে। জয়েন্টে ব্যথা হতে পারে, পরবর্তীতে আমার কী হতে পারে? এটার কারণে কী হতে পারে? রিমোটোলজিক্যাল ট্রিটমেন্ট নিতে পারে, আর্থ্রাইটিসের যে ট্রিটমেন্ট সেটা নিতে হতে পারে। এরপরে কী হতে পারে? আমার ট্রানজিয়েন্ট অ্যাপ্লাস্টিক ক্রাইসিস হতে পারে, হেমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে পরবর্তীতে। এটা খুব একটা কমন না। ক্রনিক অ্যানিমিয়া হতে পারে, তার রক্তশূন্যতা হতে পারে, কারণ ইমিউনো কম্প্রোমাইজড থাকলে এটা হতে পারে। প্রেগনেন্সিতে যদি কারোর হয় তার ক্ষেত্রে কী হয়? পেশেন্ট মানে বাচ্চার কী হবে? হাইড্রোস্পিটালিস হবে, ঠিক আছে। হাইড্রোস্পিটালিস হবে, ফিটাল অ্যানিমিয়া হবে এবং ফিটাল ডেথ হতে পারে, ইন্ট্রাউটেরাইন গ্রোথ রিটারডেশন হতে পারে, ফিটাল অ্যাবনর্মালিটি হতে পারে, হয়ে বাচ্চা প্রেগনেন্সিতেই মারা যেতে পারে। এটা আপনি ক্লিনিক্যাল ডায়াগনোসিস করবেন। যদি আপনার কনফিউশন থাকে আপনি কী করবেন? পার্ভোভাইরাস B19 ইমিউনোগ্লোবুলিন M রক্তে আপনি পাবেন। আর এটা হলো পিসিআর। তার মানে যে কোনো ধরনের ভাইরাল ডিজিজের ক্ষেত্রে আপনি শিওর হওয়ার জন্য পিসিআর করতে পারেন, ঠিক আছে। এটা একদম সহজ কথা। ট্রিটমেন্ট কি? এটার কোনো নন স্পেসিফিক কোনো ভাইরাল ট্রিটমেন্টের দরকার হয় না। আপনি ফ্লুইড দেবেন, পর্যাপ্ত পরিমাণে রেস্টে রাখবেন, ব্যথা বা জ্বরের জন্য প্যারাসিটামল দেবেন বা NSAIDs দেবেন। আরেকটা কী করবেন? মানে IV ইমিউনোগ্লোবুলিন দিতে পারেন, যেহেতু একটা ভাইরাল ডিজিজ IV ইমিউনোগ্লোবুলিন দিলে খুব দ্রুত পেশেন্ট রিকভার করে, ঠিক আছে। আরেকটা জিনিস আছে, এই ডিজিজগুলো হলো বাংলাদেশে কমন। ডেঙ্গু বা চিকুনগুনিয়া বর্ষাকাল হবে, বর্ষাকাল হলে দেখবেন যে ঢাকা শহরে ডেঙ্গুতে ছেয়ে গেছে একদম। ঢাকার প্রত্যেকটা হাসপাতালে দেখবেন ডেঙ্গু রোগীতে মশারি টানায় শুয়ে আছে। তার মানে ডেঙ্গু এত কমন বাংলাদেশের ক্ষেত্রে, এবং এটা মস্কিটো বর্ন ভাইরাল ডিজিজ, এটাও ভাইরাল ডিজিজ মনে রাখতে হবে। এবং এটা কোন ধরনের মস্কিটোতে হয়? অ্যাডিস মস্কিটো মেইন ভেক্টর। তার মানে এডিস মস্কিটো এটা সব কিছু
মানে আমাদের কন্টামিনেটেড করে ট্রান্সমিট করে হিউম্যান টু মস্কিটো, মস্কিটো টু হিউম্যান। তাহলে ডেঙ্গু ভাইরাসের যে বংশের নাম হলো ফ্লাভিভিরিডি, আর চিকুনগুনিয়ার যে বংশ সেটার নাম হলো টগাভিরিডি। ঠিক আছে, তাহলে ডেঙ্গু আমার ইনকিউবেশন বেশি দিন থাকে, 4 থেকে 10 দিন। চিকুনগুনিয়া থাকে আমার 3 থেকে 7 দিন। এদের মধ্যে সবথেকে ডেঞ্জারাসকে বা কার ক্ষেত্রে সবথেকে মর্টালিটি বেশি? ডেঙ্গুর ক্ষেত্রে মর্টালিটি বেশি, কিন্তু কষ্ট পায় বেশি কার ক্ষেত্রে? চিকুনগুনিয়ার ক্ষেত্রে আবার একটু কষ্ট আছে বেশি। দেখেন আমরা একটু পরে দেখবো, 2 জায়গায় আমার হাই গ্রেড ফিভার থাকবে। ডেঙ্গু চিকুনগুনিয়া 2 জায়গায় হাই গ্রেড ফিভার। আমার জয়েন্ট পেইন, ডেঙ্গুতে জয়েন্ট পেইন থাকবে, কিন্তু চিকুনগুনিয়াতে আমার অনেক বেশি জয়েন্ট পেইন থাকবে এবং সেখানে পলিআর্থ্রাইটিস ডেভেলপ করবে। আর যার পলিআর্থ্রাইটিস ডেভেলপ করবে সে যে কী পরিমাণ পেইন সহ্য করে বাঁচবে সে আপনি মানে যার হয়েছে সেই জানে। তো চিকুনগুনিয়াতে কী হবে? অনেক বেশি পলিআর্থ্রাইটিসের কারণে সিভিয়ার পেইন থাকে। ঠিক আছে, এখানে আমার ম্যাকুলোপ্যাপুলার র্যাশ থাকবে, এখানেও আমার ম্যাকুলোপ্যাপুলার র্যাশ থাকবে, 2 জায়গায় আমার সেম জিনিস থাকবে। মাইলজিয়া, এই সিভিয়ার মাইলজিয়া থাকবে আমার কার ক্ষেত্রে? ডেঙ্গুর ক্ষেত্রে। এটাকে আমরা বলি ব্রেকবোন ফিভার। এখানে মনে হবে হাড় ভাঙা জ্বরের সাথে ব্যথা। তাহলে এই জিনিসগুলো আমরা কাদের ক্ষেত্রে পাবো? ডেঙ্গুর ক্ষেত্রে পাবো। হেডেক এবং রেটোরবিটাল পেইন, চোখের ভেতরে ব্যথা করবে এবং প্রচণ্ড পরিমাণ মাথা জ্বালা করবে, মাথা ব্যথা করবে। ব্লিডিং কমন জিনিস কোথায়? আমার ডেঙ্গুর ক্ষেত্রে। এটাকে আমরা কী পাবো? প্যাটিজি পাবো, গাম ব্লিডিং পাবো, এবিস্ট্যাক্সিস পাবো, জ্যা ব্লিডিং পাবো। তার মানে মাড়ি দিয়ে রক্ত বেরোচ্ছে, শরীরের ভিতর থেকে রক্তপাত হচ্ছে, শরীরের বিভিন্ন জায়গায় প্যাটিজি ডেভেলপ করতেছে, আবার পায়খানার সাথে রক্ত যাচ্ছে বা প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হওয়ার চান্স বা টেন্ডেন্সি বেড়ে যায় কার ক্ষেত্রে? ডেঙ্গুর ক্ষেত্রে। আর কী পাবো এখানে? থ্রোম্বোসাইটোপেনিয়া পাবো, লিকোপেনিয়া পাবো, অর্থাৎ WBC কাউন্ট এখানে কম পাবো, প্লাটিলেট কাউন্ট কমে যাবে, অনেক বেশি কমে যাবে। বাট এটা চিকুনগুনিয়ার ক্ষেত্রে অত বেশি হয় না। মানে এতগুলো যে পয়েন্ট বললাম এগুলো চিকুনগুনিয়ার ক্ষেত্রে আনকমন, বাট ডেঙ্গুর ক্ষেত্রে কমন। ডেঙ্গুর ক্ষেত্রে আরেকটা কমন কি? এখানে আমার যে হেমো কনসেন্ট্রেশন সেটা কমে যায়, অর্থাৎ WBC প্লাটিলেট কাউন্ট এই জিনিসগুলো অনেক বেশি কমে যায়। এরপর দেখেন ক্যাপিলারি লিক। এখানে আমার সিভিয়ার ডেঙ্গুতে ক্যাপিলারি লিক হয়, ক্যাপিলারি থেকে লিক হয়, ওই যে আমার কী হয় হাতে কী হয়? পারপুরা ডেভেলপ করে। ঠিক আছে, অর্থাৎ এই পেটেজি ডেভেলপ করে আর কি। এরপরে কী হয়? পেশেন্ট শকে চলে যায়, কারণ ওই যে আমার কী হয়? ফ্লুইড লিক করে, ক্যাপিলারি লিক হয়, হাইপোভলিমিক শকে চলে যায় পেশেন্ট। আবার ব্লাড কম, ব্লাডের সেল কম, তো কী হবে? ভলিউম কমে যাবে, ভলিউম কমে যাওয়ার কারণে কী হবে? ডেঙ্গু হেমোরেজিক ফিভার অথবা ডেঙ্গু শক সিনড্রোম ডেভেলপ করবে। এটা হলো মেজর কমপ্লিকেশন। আর আমার চিকুনগুনিয়াতে কী করে? ইনফ্লামেটরি আর্থ্রাইটিস ডেভেলপ করে। যেহেতু ওখানে পলিআর্থ্রাইটিস হয়, ওই যে বললাম যে মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট হয়, যার কারণে ওখানে ইনফ্লামেটরি পলিআর্থ্রাইটিস ডেভেলপ করে। কিন্তু মর্টালিটি রেট বেশি কার ক্ষেত্রে? ডেঙ্গুর ক্ষেত্রে মর্টালিটি অনেক বেশি, কারণ এখানে আমার যে শকে চলে যায় পেশেন্ট। কিন্তু চিকুনগুনিয়াতে আমার পেশেন্ট শকে যায় না, ব্যথা পায় অনেক বেশি, ব্যথা সহ্য করে অনেক বেশি, কিন্তু দ্রুত শকে চলে যায় কে? ডেঙ্গুর পেশেন্ট দ্রুত শকে চলে যায়। এখানে স্কিন ফিচারের মধ্যে গেলে আপনি কী পাবেন? এখানে পেটিজি বা পারপোরা পাবেন কার ক্ষেত্রে? ডেঙ্গুর ক্ষেত্রে। কিন্তু চিকুনগুনিয়ার ক্ষেত্রে পেটিজি বা পারপোরা পাবেন, ওখানে কি ম্যাকুলোপ্যাপুলার র্যাশ পাবেন। এখানকার এই যে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, এই যে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, ছোটো ছোটো ম্যাকুলোপ্যাপুলার র্যাশ। আর ডেঙ্গুর ক্ষেত্রে যে পেটিজি পাবেন, এগুলো চাপ দিলে উদা হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, আর প্রেশার উইথড্র করলে আবার ফিরে আসবে। ঠিক আছে, ব্লাঞ্চিং। এখন ডেঙ্গুর ক্ষেত্রে আপনি কী কী ডায়াগনোসিস করবেন? ডায়াগনোসিসের ক্ষেত্রে আপনি NS1 অ্যান্টিজেন করতে পারেন, যদি আর্লি অবস্থায় আসে, প্রাথমিক অবস্থায় এটা করবেন। 5 দিনের আগে আপনি আসলে ডেঙ্গু ইমিউনোগ্লোবুলিন এম করলে কিছুই পাবেন না। সো 5 দিনের জ্বর হওয়ার পরে আপনি আসলে ইমিউনোগ্লোবুলিন এম করলে পরে আপনি কী পাবেন? ডেঙ্গু পজিটিভ পাবেন। আর কী করবেন? CBC করবেন, অবশ্যই CBC করবেন, এবং প্রতিদিন সকালবেলা CBC করতে হয়। ডেঙ্গুর পেশেন্টদের আমরা বলি যে প্রতিদিন একটা করে CBC রিপিট করতে। কারণ কি দেখি? তার থ্রোম্বোসাইটের পরিমাণ দেখি এবং তার লিকোসাইটের পরিমাণ দেখি, যেগুলো কমতেছে কিনা, এবং হেমাটোক্রিট দেখি। যদি দেখি যে পেশেন্টের হেমাটোক্রিট বাড়তেছে, তার মানে আমরা ধরে নেব যে তার শরীরে প্লাজমা লিকেজ হচ্ছে। কোনো না কোনো জায়গায় দেখি হচ্ছে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হওয়ার কারণে তার কী হইতেছে? হেমাটোক্রিট বেড়ে যাচ্ছে। এখন আপনারা হেমাটোক্রিট বা HCV এই পয়েন্ট আপনারা পাবেন। ঠিক আছে, ব্লাড মানে CBC রিপোর্টের মধ্যে গেলে এই জিনিসটা দেখলে বুঝবেন। চিকুনগুনিয়াতে আমাদের এত টেনশন থাকে না, এখানে প্রত্যেক দিন আমাদের CBC করার প্রয়োজন হয় না, কারণ ওখানে হেমাটোলজিক্যাল খুব একটা বেশি চেঞ্জ আসে না। ম্যানেজমেন্ট কীভাবে করবেন? ডেঙ্গুর ক্ষেত্রে প্রথম ম্যানেজমেন্ট হলো ফ্লুইড। পেশেন্ট যাতে আমার কিসে না চলে যায়, ডিহাইড্রেশন না হয়, পেশেন্টের যাতে হাইপোভলিমিয়া ডেভেলপড না করে, এটা হলো একদম ফার্স্ট ম্যানেজমেন্ট। আপনি তাকে কী করবেন? মানে ফ্লুইড ম্যানেজমেন্ট করবেন, ফ্লুইড দিতে থাকবেন কন্টিনিউয়াস। জ্বরের জন্য প্যারাসিটামল দেবেন, নেভার NSAIDs। তার ব্যথা থাকুক, যা থাকুক, ব্যথায় মরে যাক, তারপর আপনি তাকে কখনোই অ্যাসপিরিন দেবেন না, NSAIDs দেবেন না, কারণ এটা ব্লিডিংয়ের রিস্ক বাড়াই দেবে, অনেক বেশি ব্লিডিং হয়ে রক্তশূন্যতা হয়ে শকে চলে যাবে পেশেন্ট। সো ওই প্যারাসিটামলেই তার ব্যথা কমাবে, আলাদা করে আপনার NSAIDs বা অ্যাসপিরিন দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং মনিটর করবেন কি? CBC, হেমাটোক্রিট, ইউরিন আউটপুট, ওয়ার্নিং সাইনগুলো মনিটর করবেন। প্রতিদিনই আপনাকে মনিটর করতে হবে, এবং যাদের সিভিয়ার কন্ডিশন থাকে তাদেরকে সবসময় ফলো আপে রাখতে হবে, হাসপাতালে ভর্তি হবে এবং ফলো আপে রাখতে হবে। এবং আগে থেকে প্লাটিলেট ট্রান্সমিশন করবেন না। প্লাটিলেট যখন 20,000 বা 50,000-এর কমে চলে আসবে, তখন আপনি প্লাটিলেট ট্রান্সমিশন করার চিন্তা করবেন, তার আগেই না। চিকুনগুনিয়ার ক্ষেত্রে আপনি শুধু ফ্লুইড ম্যানেজমেন্ট করবেন, প্যারাসিটামল দিবেন। আর ওই যে ব্যথা হয়েছে, যে আর্থ্রাইটিস, পলিআর্থ্রাইটিস, ওই আর্থ্রাইটিসের জন্য পরবর্তীতে যে রিমাটোলজিক্যাল ট্রিটমেন্ট আছে, আর্থ্রাইটিসের যে ট্রিটমেন্ট, সেটা দিতে হবে। মেথোট্রেক্সে দিতে হতে পারে, ফলিসন দিতে হতে পারে। এই জিনিসগুলো পরবর্তীতে আর্থ্রাইটিসের কন্ডিশনের উপর ভিত্তি করে ট্রিটমেন্ট প্রোটোকল সাজাইতে হয় আর কি।
এরপরে যেটা আছে সেটা হলো হ্যান্ড ফুড মাউথ ডিজিজ, অর্থাৎ HFMD। এটা খুব কমন ডিজিজ, এটা বাচ্চাদের ডিজিজ, আমরা বলি এটা বাচ্চাদের ডিজিজ। এটা কাদের ক্ষেত্রে হয় বা কী দিয়ে হয়, যে কক্সাকি ভাইরাস অথবা এন্টারোভাইরাস দিয়ে হতে পারে। এবং এটা কোন ফ্যামিলির অংশ, এটা হলো আমাদের এই যে পিকোরনা ভেরিডি, এই পিকোরনা ভেরিডি গ্রুপের বা ফ্যামিলির ভাইরাস এটা, ঠিক আছে। এটা ফিকোরালি ট্রান্সমিট হয়। দেখা গেলো পায়খানা করছে, হাত ধোয় না, বাচ্চা মানুষ যেহেতু সে তো অনেক সময় এটা হবে না, হাইজিন মেনটেন করতে পারে না। তো ফিকোরাল লোটের সব থেকে বেশি যায়, রেসপিরেটরি ড্রপলেটে হয় এবং কন্ট্যাক্টের মাধ্যমেও যায়, ঠিক আছে। এটা ছ আছে আর কি। এটা চিলড্রেন ক্ষেত্রে দেখেন যে লেস দ্যান 5, তো 5 ইয়ার মানে 5 বছরের কম বয়সের বাচ্চাদের ক্ষেত্রে ওই সব হাইজিন ফিকোরাল লোড মানে কন্টামিনেশন সব থেকে বেশি হয় এদের ক্ষেত্রে। ইনকিউবেশন পিরিয়ড কতদিন, 3 থেকে 6 দিন পর্যন্ত ইনকিউবেশন পিরিয়ড থাকে। এবং পেশেন্টের কী কী সাইন সিমটম নিয়ে আসে, ফিভার, মেলাই, সোর থ্রোট, এই জিনিসগুলো নিয়ে আসবে। মুখের মধ্যে কী হবে, যে ওরাল আলসার হবে, এই যেখানে আলসার হয়ে গেছে, ঠিক আছে, ওরাল আলসার ডেভেলপ করবে। স্কিনে গেলে আপনি কী পাবেন, এই যে স্কিনে গেলে যেরকম ছোটো ছোটো দেখেন ভেসিকলস ডেভেলপ করছে। প্রথম দেখে মনে হতে পারে যে এটা আসলে চিকেন পক্স কিনা বা অন্য কোনো ডিজিজ কিনা, বাট না। আপনি ক্লাসিক্যাল ট্রায়ালটা ফলো করবেন। প্রথমে হাত দেখবেন, হাতের সাথে আপনি পা দেখবেন, যদি হাত পা দুই জায়গায় থাকে, বা দেখবেন মুখ। আপনি যদিও পা দেখার আগে আপনার প্রথমত নজর যায় হলো মুখের মধ্যে, তারপরে যায় হাতে, তারপর আপনার পায়ে। তাহলে মানে আপনি মুখে যদি পান লেশান, হাতে দেখবেন, হাতে যদি পান, এবার আপনার পা অবশ্যই বাধ্যতামূলক দেখা। 3 জায়গায় যদি পেয়ে যান, আপনি শিওর থাকেন এটাই ক্লাসিক্যাল ট্রায়াড ফর হ্যান্ড ফুড মাউথ ডিজিজ। ওরাল আলসার পাবেন এবং ভেসিকলস, এবং বাম অঞ্চলে ভেসিকলস পাবেন। পাইলেন, পাওয়ার পর কী করবেন, এটার আসলে কোনো রকম অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট লাগে না। প্যারাসিটামল দিবেন ফিভারের জন্য বা পেইনের জন্য, আর বেশি বেশি করে ফ্লুইড খাইতে বলবেন, ঠিক আছে। এর কিছু কমপ্লিকেশন আছে। কমপ্লিকেশন কি, এই যে মেনিনজাইটিস করতে পারে, এনকেফালাইটিস করতে পারে, এবং কী করে ফ্লাসিড প্যারালাইসিস, ব্রেন স্টেম এনকেফালাইটিস, নিউরোজেনিক পালমোনারি বা কার্ডিওপালমোনারি ফেলিউর করতে পারে, পালমোনারি এডিমা ডেভেলপ করতে পারে। তো এই জিনিসগুলো পরবর্তী কমপ্লিকেশন। সো পেশেন্টকে অবজারভেশনে রাখবেন। কমপ্লিকেশন ডেভেলপ করলে তাকে অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট দিতে হবে, তখন অ্যান্টিভাইরাল দেওয়া লাগবে, ঠিক আছে। আর এই যে আনকমপ্লিকেটেড যদি হয়, তাহলে আপনি এই যে বাসায় বাড়িতেই ফ্লুইড দিবেন, প্যারাসিটামল দিবেন, ঠিক আছে। ঠান্ডা খাবার দিতে বলবেন, সফট ঠান্ডা খাবার দিবেন, এবং ওই যে হাইড্রেশন মেনটেন করবেন। আর অ্যাসপিরিন নেবার, কখনোই বাচ্চাদের ক্ষেত্রে অ্যাসপিরিন দেবেন না, দিলে খাবে রেস সিনড্রোম করবে। আর কীভাবে প্রিভেন্ট করবেন, এই পার্সোনাল হাইজিন মেনটেন করাবেন। যদিও বাচ্চা মানুষ, বাচ্চাকে একটু হাইজিনের মধ্যে রাখতে হবে, মানে ও যাতে আশেপাশে বা বাইরের কোনো ছোটোখাটো বাচ্চাদের সাথে অত বেশি মেলামেশা না করে, বা ওদের সংস্পর্শে অত বেশি না যায়, সেই জিনিসটা মেনটেন করতে হবে। এটা প্যারেন্টসের ক্ষেত্রে এই জিনিসগুলো ফলো করা উচিত। তাহলে আমরা এই ক্লাসে আমরা অনেকগুলো ভাইরাল ডিজিজ সম্পর্কে আমরা জানলাম। তো আমরা একটু যদি ওভারভিউ করি, আমরা প্রথম থেকে যদি একটু খেয়াল করি, তাহলে আমরা কী কী জানতে পারছি, আমরা একটু সামারি জাস্ট করি। আমরা প্রথমত জানতে পারছি আমরা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, কী ধরনের হার্পিস সিমপ্লেক্স ভাইরাস আছে, কী ধরনের টাইপস আছে, এবং প্রত্যেকটা টাইপস ইন ডিটেলস আমরা যতটুকু যা জানা লাগবে সবই জানলাম আমরা। এরপরে আমরা এখান থেকে দেখছি যে হার্পিস জোস্টারের ক্ষেত্রে কী হয়। এরপর আমরা দেখছি স্মল পক্স, তারপর মোলাস্কাম কন্টাজিওসাম, এম পক্স, চিকেন পক্স। এরপর আমরা মিজেলস সম্পর্কে জানতে পারছি। এরপর আমরা কনজেন্টাল রুবেলা সিনড্রোম সম্পর্কে জানতে পারছি। তারপর আমরা প্যাপো ভাইরাস বা ভেরুকা ভালগারিস ইন ডিটেলস আমরা জানতে পারছি। ইরাইথেমা ইনফেকটিশিয়াম সম্পর্কে জানতে পারছি, ডেঙ্গু, চিকুনগুনিয়া। এরপরে আমরা লাস্টের দিকে যে আমরা জানতে পারছি হ্যান্ড ফুড মাউথ ডিজিজ। তো এই ক্লাসগুলো আপনাদের কেমন লাগতেছে, বা আপনারা এই জিনিসগুলো থেকে অনেক কিছু জানতে পারতেছেন বা কোনো কিছু শিখতে পারতেছেন কিনা, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, যেটা আমাকে আরও বেশি ইন্সপায়ার করবে আপনাদের এই ডার্মাটোলজি স্পেশালের ক্লাসগুলো নিতে, বা এই সম্পর্কে আরও বেশি ফার্দার ভিডিও ক্লাস তৈরি করতে। তো এই ক্লাসগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাইতে ভুলবেন না। নেক্সট আপনারা কোন ভিডিও সম্পর্কে জানতে চান সেটাও বলবেন। যদি আমাদের শিডিউল অনুযায়ী আমরা নেক্সটে প্যারাসাইটের উপরে ক্লাস নেব, অর্থাৎ কমন প্যারাসাইট বা প্যারাসাইটিক ডিজিজ অফ স্কিন, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।